উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভবঘুরে সমরাঙ্গন। লিখেছেন তাজরিন ফাতিহা। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 16। আসমান আজ লাল সামিয়ানা টেনেছে। রক্তিম গধূলি কোলাহলপূর্ণ মৃদুবন্ধ বাতাসে মিশে গিয়েছে। নিশাতের কাছে মনে হচ্ছে চারিপাশে অদ্ভুত নিস্তব্ধে থম মেরে আছে। এমনটা হওয়া মানে যৌক্তিক কোনো কারণ নেই, তবে কেন তারা মনে হচ্ছে এমন? আকাশ এমন টকটকে লাল রঙে সেজেছে, মনে হচ্ছে রক্ত সব শুষে নিয়েছে অদূর আকাশটা। মাগরিবের আজান পড়তেই অজু করে নামাজ আদায় করলো সে। নাহুয়ানও এখন তার সঙ্গে নামাজ পড়ে। সূরা ফাতিহা অর্ধেক পারে, অতটুকু ঘুরিয়ে ফিরেই পড়তে থাকে। নিশাতের ইচ্ছে ছেলেকে আরবি শেখাতে শিক্ষক রাখবে। মারওয়ানকে বলে দেখতে হবে। নিশাত জানে লোকটা না করবে না। উপরে উপরে কঠিন হয়ে থাকলেও ভেতরে একদম তুলোর মতো নরম। কদিন যাবৎ তার সাথে ভালোভাবে মোলায়েমভাবে কথা বলেছে। বিষয়টা নিশাতকে আনন্দ দিলেও খটকা লেগেছে প্রচুর। হঠাৎ এমন আচরণের কারণ খুঁজে পায়নি সে। হয়তোবা সংসারে মনোযোগী হচ্ছে। নিশাত রাতে রান্নার কাজ করার জন্য সবজি কাটতে বসলো। পেঁয়াজ কাটতে গিয়ে হুট করে আঙুলের মাথা কেটে গেল। রক্ত টপটপ করে ফ্লোরে পড়তে লাগলো। নিশাত ব্যথায় মুখ কুচকে আঙুল চেপে ধরে আছে। নিশাতের আঙুল থেকে রক্ত পড়তে দেখে নাহুয়ান এগিয়ে এসে বলল, মা, রক্ত। নিশাত জবাব না দিয়ে রক্ত বন্ধ করতে চাইলো। যখন দেখলো রক্ত পড়া কোনোভাবেই থামছে না, তখন ছেলেকে বলল, বাবা, আলনার নিচে একটা পুরাতন ওড়না আছে, নিয়ে আসো তো। নাহুয়ান মাথা তুলিয়ে দৌড়ে গিয়ে নিয়ে আসলো। নিশাত ঝটপট একটু চা পাতি সরিষার তেল দিয়ে বাম হাতে বুড়ো আঙুলটার অংশটা কিছু অংশ মুড়ে পেঁচিয়ে ধরলো। ব্যথায় জ্বলছে জায়গাটা। আজকে হাত পা অস্বাভাবিক রকম কাঁপছে। কি যে হয়েছে তার কিছু বুঝতে পারছে না। মুখটা কেমন যেন করছে। হঠাৎ এমন অদ্ভুত লাগার কারণ কি? সে দুশ্চিন্তা বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো সব যেন ঠিকঠাক থাকে। দোয়া দরুদ শেষে আবার কাজে মনোযোগী হলো। জরুরি ভিত্তিতে মাহবুব আলমের পরিবার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছে। চাঁদপুর থেকে ঢাকায় আসতে ঘন্টা 4 লেগেছে। সেই বিকেলে নাগাদ খবর পেয়েছিল। এখন বাজে রাত 9:30। তখন মাহবুব আলম ফোন করে জেনেছেন আহত ব্যক্তি ফোন থেকে এই নাম্বারে কল পেয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই কাছে কেউ হবে দেখে ফোনে নাম্বার ছিল। মাহবুব আলম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রওনা হয়েছে। তবে মানহাকে আনার কোনো ইচ্ছে তাদের ছিল না। মেয়েটা এত অস্থির আর অসুস্থ হয়ে যাচ্ছিল না, না এর উপায়ই ছিল না। এই অবস্থায় বেশি চাপে রাখাও উচিত না। না নিয়ে গেলে চিল্লাচিল্লি করছিল। উত্তেজিত হয়ে প্রেশার বাড়িয়ে ফেলেছিল। তাই নিরুপায় হয়ে সঙ্গে আনতে হয়েছে। মাহবুব আলম হাসপাতালে এসে ডাক্তারের সাথে যোগাযোগ করলেন। তাদের একটা কেবিনে নিয়ে আসা হলো। কেবিনে ঢুকে তারা কিং কর্তব্য প্রেমঠ হয়ে পড়ল। ইহাবের মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, হাতে পায়ে ব্যান্ডেজ। মানহা আর দাঁড়িয়ে থাকতে পারল না। শরীর ভেঙে আসতে চাইছে তার। পা বেয়ে রক্ত গড়িয়ে পড়া শুরু করেছে। মানহা সেদিকে খেয়ালই নেই। ইহাবের কাছে আসতে নিলে মায়মুনা বেগম বাধা দিয়ে মাহবুব আলমকে আতঙ্কিত গলায় বললেন, শুনছেন, রক্ত পড়ছে দেখুন। একজন নার্স চিৎকার করে বলল, আশ্চর্য, আপনারা প্রেগনেন্ট মাকে কেন এখানে এনেছেন? মাহাতি রাগারাগি করা শুরু করলো। দ্রুত ডাক্তার ডেকে আনতে বলল। নার্স ইমিডিয়েটলি মা ও শিশু স্বাস্থ্য ইউনিটে যোগাযোগ করলেন। মানহা ইয়াবের দিকে চেয়েই রইল। নিজের ব্যথা থেকে ওই বেডে শুয়ে থাকা পাষাণ্ড পুরুষটার অবস্থা তাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে। তাকে কিছু না বলে কিভাবে শুয়ে আছে দেখো। একটু মায়া দয়া লাগেনি স্ত্রী আর অনাগত সন্তানের প্রতি? কিভাবে পারলো 3টা দিন ফোন বন্ধ রেখে দূরে থাকতে? মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে? এখন কিভাবে পাষাণ্ডের মতো শুয়ে আছে দেখো। মানহাকে দুজন নার্স ধরে স্ট্রেচারে শুয়ে নিয়ে যাওয়ার সময় মানহা ডেলিভারি পেইনে অসহ্য যন্ত্রণায় নাকি মনের তীব্র বেদনায় চিৎকার করে উঠল, বাবা, ওই যে লোককে বলো আমি মরে গেলে যেন আমার কবরের ত্রিসীমানায় না আসে। আমি কোনো পাষাণ্ডের মুখ দেখতে চাই না। আমার সন্তানকে যেন সে না ছুঁয়। স্বার্থপর পাষাণ্ড অভদ্র লোক। তাকে জিজ্ঞেস কইরো কেন আমার মনে আঘাত দিয়েছে, কি পারমিশন দিয়েছে তাকে? তাকে বলিনি আমার কাছে সই সালামতে ফিরে আসতে? কেন আসেনি জিজ্ঞেস কইরো। নার্সটা তাকে থামাতে বললেও মানহাকে থামানো গেল না। সে উন্মাদ হয়ে গিয়েছে। ছটফট করতে করতে পেট চেপে ধরল। দ্রুত মানহাকে ডেলিভারি রুমে শিফট করলেন। মানহা কেবিনে ঢোকার আগে বাবার হাত শক্ত করে চেপে ধরে অস্ত্র ফেলতে ফেলতে বলল, আপা, উনি ফিরবে তো? মাহবুব আলমের চোখে জল ছলছল করছে। একটু আগেও কত কথা বলল, আর এখন স্বামীর খোঁজ করছে। তিনি নিজেকে শক্ত করে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ফিরবে। তুমি তোমার সন্তান নিয়ে সুস্থভাবে ফিরলেই সে ফিরবে। চিন্তা করো না আম্মা, আল্লাহকে ডাকো। মানহা সীমাহীন ব্যথায় ছটফট করতে করতে আর্তনাদ করা শুরু করেছে। গানি ডাক্তার এসে দ্রুত ডেলিভারি রুমে ঢুকলেন। মাহবুব আলম, মায়মুনা বেগম, মাহাদি সকলে চিন্তায় দম আটকে রেখেছে। মাহবুব আলম হঠাৎ মনে করার ভঙ্গিতে ইমতিয়াজ ভুইয়াকে ইয়াবের কথা জানালেন। ইমতিয়াজ ভুইয়া পুত্র ও পুত্রবধূর অবস্থা শুনে আর এক মুহূর্ত দেরি না করে রওনা হয়েছেন। নিশাত নাহুয়ানকে ভাত পাকিয়ে খাইয়ে দিচ্ছে। নাহুয়ান মাথা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। নিশাত ছেলেকে খাওয়ার আদব দোয়া সব শিখিয়েছে। নাহুয়ান মনোযোগী হয়ে মায়ের কথা শুনছে। নিশাত মুখে এক লোকমা দিয়ে বলল, খাবার খেতে হয় দস্তরখানা পিছিয়ে আদবের সহিত বিসমিল্লাহ বলে খাবার মুখে তুলতে হয়, এরপর আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করতে হয়। নাহুয়ান মাথা নাড়িয়ে সায় জানালো।
সেও এখন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে খাবারের আদব রক্ষা করে। আজকে বাচ্চাটাকে প্রথমে খেতে যাচ্ছিল না মারওয়ানের সাথে খাবে বলে, কিন্তু বেশি রাত হবে বলে ছেলেকে আগেভাগে খাইয়ে দিচ্ছে নিশাত। সে মারওয়ানের পছন্দের গরুর গোস্ত কষা করেছে। লোকটা গরুর গোস্ত কষা খেতে চাচ্ছিল অনেকদিন থেকে। ছেলের মুখে লোকমা তুলে দেওয়ার সময় ফোন বেজে উঠল তার। নিশাত দেখল মাহবুব আলম ফোন করেছেন। নিশাত ফোন রিসিভ করে সালাম দিতে না দিতেই ওপাশ থেকে মাহবুব আলম তীক্ষ্ণ গলায় বললেন, মা আজাদ কি বাসায়? নিশাত বলল, না তো আপ্পা, কেন? ফোন দিচ্ছি ধরছে না। বিকেলে ফোন দিলাম, বেজেছে ঠিকই কিন্তু ধরেনি। সন্ধ্যার সময় দেখি ফোন বন্ধ। এখন দিলাম এখনো ফোন বন্ধই বলছে। নিশাত অবাক হলো। মারওয়ান আগে কখনো ফোন রাখেনি বন্ধ, ইদানিং রাখে না, ফোন দিলেই পাওয়া যায়। তাহলে ফোন বন্ধ বলছে কেন? সে বলল, আচ্ছা আব্বা, আমি ফোন দিয়ে দেখি, টেনশন করবেন না। শোনো, আমার ঢাকায় জামাই অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য এসেছি। আবার মানহার পেইনও শুরু হয়েছে। একটু আগে ডেলিভারি রুমে নেওয়া হয়েছে ওকে। কি বললেন? আমাদের জানাননি কেন? সেটাই তো জানাতে চাচ্ছিলাম, আজাদ ফোন ধরে না তো। আমি দেখছি আপা। নিশাত কল কেটে দ্রুত মারওয়ানের নাম্বারে ফোন দিল। ওপাশ থেকে সুরেলা গলায় কেউ একজন বলল, আপনার নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। নিশাত ফোন কেটে আবার ডায়াল করলো। একই রেজাল্ট। তার বেশ চিন্তা হচ্ছে। ঘড়ির কাটা 10:40। প্রায় 11টার পথে ঘড়ির কাটা। এখনো লোকটা বাসায় আসছে না, আবার ফোনটাও বন্ধ বলেছে। তার কেমন যেন অস্থির লাগছে। চিন্তিত হয়ে ছেলেকে ভাত খাইয়ে আবারও ফোনে ট্রাই করলো, কিন্তু ফলাফল শূন্যই। কি করবে বুঝতে না পেরে আবারও জায়নামাজ পিছাতে লাগলো। এশার নামাজের আগেই পড়েছে। এখন আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবে মানহা, ইহাব আর মারওয়ানের জন্য। কারো যেন খারাপ সংবাদ শুনতে না হয়, প্রত্যেকে যেন সহি সালামতে থাকে। ওদিকে রাত ঠিক 11টার সময় ধরনীর বুকে আগমন ঘটল চেয়ারম্যান বাড়ির উত্তরসূরির। আকাশ পাতাল কাঁপিয়ে জানান দিল তার আগমন ঘটেছে। সদ্য জন্মানো শিশুটি জানতেও পারল না তার পিতা মাতা উভয়ই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রহর গুনছে। মানহার অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ইমতিয়াজ ভূঁইয়া পুত্রবধূকে আইসিইউতে ভর্তি করতে নির্দেশ দিয়েছেন। টাকা পয়সা নিয়ে চিন্তা না করলেও চলবে। তিনি ছেলে ও ছেলের বউয়ের হাসপাতালে ভর্তির সমস্ত খরচ সহ যাবতীয় সবকিছু বহন করবে। মায়ের কিছু জটিলতার জন্য সন্তানকেও এনআইসিইউতে শিফট করেছেন গাইনি ডাক্তার। শিশুটিকেও এক্সট্রা কেয়ারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ডেলিভারি ডেটের আগেই বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, তাই কিছু এক্সট্রা কেয়ার বেবিকে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাচ্চার শ্বাস প্রশ্বাস নিতে কিছুটা সমস্যা হচ্ছে। একজন নার্স এসে জানালেন, পুত্র সন্তান হওয়ার সুসংবাদ। ইমতিয়াজ ভূঁইয়া, উর্মি ভূঁইয়া, মাহবুব আলম, মাইমুনা বেগম, মাহাদি সকলে একযোগে আলহামদুলিল্লাহ পড়লেন। নার্স এও বললেন, বাচ্চাকে 2 দিন অবজারভেশনে রাখার জন্য এনআইসিইউতে রাখা হয়েছে। মাহবুব আলম উদ্বিগ্ন গলায় মেয়ের কথা জানতে চাইতেই নার্স জানালো, মায়ের কন্ডিশন ভালো নয়। অতিরিক্ত রক্তপাত এর কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। প্রার্থনা করতে বলে গেছে তারা। মাইমুনা বেগম কান্নায় ভেঙে পড়লেন। মাহাদি মাকে আগলে নিল। মনটার জন্য তার বুকটা চিরে যাচ্ছে। বাগ্নি ভগ্নিপতি উভয়ের অবস্থায় শোচনীয়। দিনটা 17 আগস্ট 2023, অর্থাৎ 2 ভাদ্র 1430 বঙ্গাব্দ। দীর্ঘ 9.5 মাসের তীব্র অপেক্ষার পর ইহা ভূঁইয়া ও মানহা আফরিন দাম্পত্যের কোল আলো করে ছোট্ট ভূঁইয়ার আগমন ঘটলেও তারা কেউ আগমনে খুশি হতে পারল না। সন্তানের আগমনের প্রহরগোনা সেই হতভাগ্য পিতা মাথা তাকে একবারে চুয়েও দেখতে পারল না। নিশাত আজকে অনেকক্ষণ মনোজাত করলো, কোনো খারাপ সংবাদ যেন না আসে, এজন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালো। মোনাজাত শেষ করে না হতেই ফোন বেজে উঠল। ফোন ধরতেই মাহবুব আলম মানহার পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, কিন্তু মানহার অবস্থা শোচনীয় জানালেন। নিশাত কখনো মাহবুব আলমকে এতটা ভেঙে পড়তে দেখেননি। মেয়ে ও মেয়ে জামাইয়ের এই অবস্থা তিনি বেশ ভেঙে পড়েছেন। কণ্ঠনালী কাঁপছে তার। নিশাতেরও কান্না এসে গেল। আজকে দিনটা কেমন যেন সুখের লাগছে তার কাছে। চারিপাশ থেকে শুধু খারাপ সংবাদই আসছে। তার উপরে মারওয়ান ফোন ধরছে না। কতগুলো টেনশনে নিশাত অস্থির হয়ে আছে। ফোন রাখতে না রাখতেই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নিশাত মারওয়ান ভেবে তড়িঘড়ি করে এলো দরজা খুলতে। বিপদ হয়ে চোখে রাখতেই মুখ চুপসে গেল তার। অজানা 2জন লোক দাঁড়িয়ে। আবার দরজায় কড়া নাড়ার শব্দ হতে নিশাত পুরোদস্তর খিমারে আবৃত হয়ে জিজ্ঞেস করলো, কে? জি, এটা সাইফার সাহেবের বাসা না? আপনি কে? আমি সাইফার সাহেবের কলিগ, এজেন্ট নেওয়াজ সাবির, এবং আমার সাথে যে আছেন এজেন্ট জিনান আধাম। দয়া করে দরজাটা একটু খুলুন। নিশাত চিন্তিত হয়ে পড়ল, উনি তো বাসায় নেই। জি, আমরা তার বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম। নিশাত দূর বুকে খিমার দিয়ে মুখ ঢেকে দরজা খুলতেই 2জন লোক ঢুকে দরজা আটকে দিল। নিশাত যথাসম্ভব দূরত্ব দাঁড়িয়ে রইল বেশ ভয় করে। এই 12টার সময়
এরা এখানে কেন এসেছে? দুজনের মধ্যে একজন বলল, ম্যাম আপনি ভয় পাবেন না, প্লিজ রিল্যাক্স থাকুন, আমি নেওয়াজ। সাইফার সাহেবকে কিছু লোক ধরে নিয়ে গিয়েছেন, যতদূর আমরা খবর পেয়েছি তারা স্বরাষ্ট্রমন্ত্রীর লোক। নিশাত উত্তেজিত হয়ে বলল, কি বলছেন এসব? তাকে কেন ধরে নিয়ে গিয়েছে? সে আর মোন্তাজির সাহেব উভয়ই অনেকদিন ধরে সেই মন্ত্রীর গোপন তথ্য জোগাড় করেছিল। সেদিন ওই মন্ত্রী সকল অনৈতিকতার সংবাদপত্র ছাপানোর ফলে সাইফার ও মোন্তাজির সাহেবকে তারা টার্গেট করেছে। আমাদের ধারণা মোন্তাজির সাহেবকে অ্যাক্সিডেন্ট করানোর পেছনে এই মন্ত্রীর হাত আছে। সাইফার সাহেবকে আজকে অফিস সিভিল ড্রেসে এসে ইমার্জেন্সি কথা বলে তুলে নিয়ে যায়। তাকে এত সহজে তারা ছাড়বে না। বারংবার সরকার পক্ষ থেকে নিষেধ করার পরেও সাইফার সাহেব সীমা লঙ্ঘন করে তাদেরকে পাগলা কুকুর বানিয়ে দিয়েছে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে ছিল আজরাক সাইফার। সরকারি লোক হয়েও তার স্পর্ধার উপরে মহল ক্ষিপ্ত ছিল। এতদিন ধরে এই দিনটার অপেক্ষাতেই তারা করেছিল। নিশাত আর দাঁড়িয়ে থাকতে পারল না, দাঁড়ানো থেকে বসে গেল। মুখ দিয়ে কোনো টু শব্দ বের হচ্ছে না তার। কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। নিশাতের দশাও ঠিক তাই হয়েছে। জিনান এই পর্যায়ে মুখ খুলল, প্লিজ ম্যাম শান্ত হন, আমরা দেখছি। দরজায় আবারও কড়া শব্দে জিনান গেট খুলে দিতে দুজন মহিলা প্রবেশ করলো, একজন ইনাবা আরেকজন ইরা। নিশাতকে এভাবে বসে থাকতে দেখে দুজন দ্রুত তাকে ধরলো। জিনান বলল, ইরা, রুবানা ম্যামকে দেখো। তারা মাথা ধরতেই জিনান এবং রেওয়াজ দ্রুত বেরিয়ে গেল। নিশাত একটা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে বসে আছে। আশেপাশে কোনো শব্দ তার শ্রবণেন্দ্রিয় ঢুকছে না। মুখের পাঁচর ছিটকে বেরিয়ে আসতে চাইছে। তবে কি সেদিনের স্বপ্ন সত্যি হওয়ার পথে? ইস্তেখারা সত্য হওয়ার দিন এসে পড়েছে। আচমকা নিশাত বাঁধনহারা কান্নায় ভেঙে পড়ল। ইরা তো তার এমন দশা দেখে কেঁদেই দিল। ইনাবা যতই শক্ত থাকতে চাইছে, পারছে না। শুধুমাত্র প্রফেশনের জন্য নিজেকে শক্ত রাখতে হয়েছে। ভাইভাবে শোচনীয় অবস্থায় কথাও জেনেছে, কিন্তু কাজ ফেলে যেতে পারেনি একটা বারও দেখতে। তার উপরে সাইফার সারও নিখোঁজ। তারও বুক ভেঙে কান্নায় বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ নিশাত গগনবিদারী একটা চিৎকার দিয়ে আল্লাহ বলে ডেকে ওঠে। যেন এই আওয়াজ আরো সে আজিম পর্যন্ত পৌঁছে গেল। যার হারাই সে বোঝে। প্রবাদটা নিশাতের সাথে পুরোপুরি যায়। ইরা তার মাথার তালুতে পানি দিতে ম্যাসেজ করেছে, ইনাবা হাত চলে দিচ্ছে। নিশাত ভান্ডের মতো নাসির উদ্দিনকে ফোন দিয়ে মারওয়ানকে ধরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তিনি শুনে তাৎক্ষণিক রওনা দিয়েছেন। নিশাতের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। সে একেবারে ঠান্ডা হয়ে জমে আছে মনে হয়। হুট করে উঠে উঁচু করে জায়নামাজে দাঁড়িয়ে এমনভাবে কান্না শুরু করলো যেন কোনো জিনিস হারিয়ে গেলে বাচ্চা যেভাবে কান্না করে ঠিক সেভাবে। কান্নার তোরে সুরা পড়তে পারছে না। নামাজ শেষে সিজদায় গিয়ে হু হু করে কাঁদতে কাঁদতে বলল, ও আল্লাহ, আল্লাহ আপনি আমার স্বামীহারা করবেন না, আমার সন্তানকে পিতার আদর থেকে বঞ্চিত করবেন না। দয়া করে ওকে এতিমার আমাকে বিধবা করবেন না। আমার সন্তানের পিতাকে সহি সালামতে ফিরিয়ে দিন। আল্লাহ গো, ওই মানুষটা এখনো সঠিক দিনের বুঝ পায়নি। তাকে আপনি অবাধ্য বান্ধা হিসেবে মৃত্যু দিয়েন না। আমি যে তার সাথে জান্নাতেও থাকতে চাই মাবুদ। আপনি কি আপনার অবাধ্য বান্ধাকে জান্নাতে নেন? নিলে আমি আপনার কাছে তাকে চাইবো না। কিন্তু যদি না নেন মাবুদ, আপনার কাছে পড়িয়া তাকে ফিরিয়ে দিতেই হবে। আপনার ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে, হে সমগ্র সৃষ্টিকুলের বাদশাহ। আমি সেই আল্লাহর কাছে আমার স্বামীকে ভিক্ষা চাইছি, যে আল্লাহ ইব্রাহিম নবীর জ্বলন্ত আগুনকে শীতল করে দিয়েছিল, মুসা নবীকে ঐধ পানির ভেতরে রাস্তা করে দিয়েছিল, ইউনুস নবীকে মাছের পেট থেকে রক্ষা করেছিল, আইয়ুব নবীকে দীর্ঘ 18 বছর পর আরোগ্য দান করেছিল, মা সাহারাকে 90 বছর বয়সে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিল, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি হওয়ার থেকে রক্ষা করেছিল। সর্বশেষে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক ও সৃষ্টিকর্তার কাছে আর্জি জানালাম আমার স্বামীকে রক্ষা করার। আমি জানি আমার আল্লাহ আমাকে নিরাশ করবে না, আমাকে ফিরিয়ে দেবেন না। ওয়াও, দোয়া করার কোয়ালিটিটা অনেক সুন্দর। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে নিশাতের। ইনাফা নিশাতের কান্না শুনে ছুটে এলো। সিজরা দত্ত নিশাতের কান্নাকাটি ও কথাগুলো শুনে তাদের চোখ বেয়ে পানি করালো। দুজনে হঠাৎ মনে হলো এই পৃথিবীতে তারা আল্লাহ ঠিকমতো ডাকতেই শিখেনি। একজন বান্দা তো এমনই হওয়া উচিত, যে সমস্ত বিপদ আপদ হাসি কান্নাই মহান আল্লাহকে স্মরণ করবে সবার আগে। মানুষের কাছে চেয়ে স্রষ্টার কাছে চাইতে হবে, কারণ মানুষ সৃষ্টিকর্তা তিনি পারেন সমস্ত বিপদ থেকে মানুষকে রক্ষা করতে। তিনি পারেন তার সৃষ্টির অনিষ্টতা থেকে আরেক সৃষ্টিকে রক্ষা করতে। মাহবুব আলম মারওয়ানের খবর শুনে ছেলে আর ছেলে বউকে রেখে রওনা হয়েছে। তার বুকটা কাঁপছে ভীষণ রকমের। তার 2 সন্তান আজ বিপদে। মাইমুনা বেগম মাহাদি কাউকেই মারওয়ানের সংবাদ দেয়নি। সে একটা জরুরি কাজে কথা বলে এসেছে। সে এত বছরে একবারও ভাঙেনি, কিন্তু আজ কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছে না। নাসির উদ্দিন ফোন দিয়ে খবরটা জানিয়েছিল, নয়তো নিশাত তাকে এই খবর দিত না। মেয়েটা নিশ্চয়ই ভেঙে পড়েছে। নানা চিন্তায় তিনি অস্থির হয়ে উঠেছেন। বাসায় এসে নিশাতকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে মাহবুব আলমের বুক কেঁপে উঠল। অস্থির হয়ে বললেন, কি হয়েছে? ইনাবা ঘাড় গড়িয়ে চাইতেই ইরা দরজা বন্ধ করে এসে নিশাতকে দেখিয়ে বলল ওনার শ্বশুর। ইনাবা মাথা নাড়িয়ে বলল, আমি চিনি।
মানহা ননদকে দেখতে পেতেই মাহবুব আলম বললেন, তুমি? তোমাকে নাকি হোস্টেল থেকে এত রাতে ছাড়বে না, তাহলে এখানে কিভাবে? ইনাবা কিছু লুকোচুরি না করে বলল, আঙ্কেল আমি একজন সিক্রেট এজেন্ট। মাহবুব আলম কোনো প্রতিক্রিয়া জানালেন না। ইরাকে দেখিয়ে বললেন, সেও? ইনাবা মাথা নাড়িয়ে বলল, না, সে একজন গোয়েন্দার ওয়াইফ। মাহবুব আলম আর কিছু জিজ্ঞেস করলেন না। নিশাতের কাছে এগিয়ে গিয়ে ফ্লোরে বসলেন। মাথায় হাত বুলিয়ে দিতেই নিশাত ঝরঝর করে আবারও কেঁদে দিল। মাহবুব আলম নিজেও আর শক্ত থাকতে পারলেন না। সারাদিনের এত এত চাপ, কষ্টে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমাকে বলিসটি কেন? ভাঙা গলায় জবাব এলো, আপনাকে আর কত প্রেশার দিব আব্বা? এমনিতেই মানহা ওর হাজব্যান্ড সবার জন্য চিন্তায় শেষ। আমার আরেকটা টেনশন কি করে দেই আপনাকে? মাহবুব আলম কাঁদতে কাঁদতে বললেন, আমার সব সন্তান আজ বিপদে, কাকা ছেড়ে কার কাছে যায় বলতো? আল্লাহ আমাকে এ কোন পরীক্ষায় ফেলেছেন? আমি কিভাবে আমার সন্তানদের বিপদে চোখের সামনে দেখি বল? নিশাত নিজেকে শক্ত করে বলল, কাঁদবেন না আব্বা। কার জন্য কাঁদবেন? ওই পাষাণ্ডের জন্য, যে বাবা মা ভাই সন্তান স্ত্রী কাউকে নিয়ে ভাবে না, তাকে নিয়ে সবসময় যেটা মনে চেয়েছে সেটাই করেছে। আগে কাজ করতো না, বাপের টাকায় চলতো, এখন কাজ করে নিজে জান দিয়ে শান্তি কখনো দিয়েছে আমাদের? কখনো কি আপনাদের জন্য ভেবেছে? মাহবুব আলম এই পর্যায়ে আরো জোরে কেঁদে উঠে বলল, একথা বলিস না আরে মা, আল্লাহ নারাজ হবেন। ও আমার টাকায় কোনোদিনও চলতো না। এই সংসার খরচ হওয়ার 1 টাকাও আমার ছিল না। সব ছিল তার নিজের জমানো সম্বল, নিজের হাতে পরিশ্রম করে ইনকাম করা টাকা। নিশাত হতবাক হয়ে মাহবুব আলমের দিকে তাকালো। মুখে শব্দ হারিয়ে গেছে তার। মাহবুব আলম চোখের পানি ফেলতে ফেলতে বললেন, ছোটবেলা থেকেই ও ছিল অন্যান্য রকম স্বভাবের। মানুষ যা করবে সে ওই কাজটা করবে না, ঘুরিয়ে পিছিয়ে অন্যভাবে করবে। ও সবসময় নিজস্ব থিওরিতে চলতো। যেদিন প্রথম আমাকে ওর শিক্ষক দ্বারা অপমানিত হতে হয়, সেই দিনই ওর ভিতরে আগুন আমি দেখেছিলাম। অন্যান্য পুরুষ যেখানে এই বয়সে হাত খরচের জন্য টিউশনি করাতো, সেখানে সে বেছে নিয়েছিল ব্যবসাকে। এই যে আমার চালের আড়ত দেখিস না, এটাও কিন্তু আজাদের হাতের করা। একজন শিক্ষকের ছেলে হয়ে ওর এসব পাগলামো কর্মকাণ্ডে সকলে বিরক্ত হলো। ওই সময় নিজের উদ্যোগে আমাদের জমি থেকে ধান ভেঙে চালের ব্যবসা শুরু করে। সেই ব্যবসা রমরমা চলছিল। এরপর যখন পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল, আমার হাতে সেসব নষ্ট করে দিয়ে সে আবারও অন্য কাজ ধরলো। যেমন ইলেকট্রনিক দোকানে পার্ট টাইম মেকানিকের কাজ করত। ওর নাকি এসব কাজ ভালো লাগতো। এভাবে যত ইনকামও করেছে ছোটবেলা থেকে সব আমার কাছে জমা রেখেছে। মাহবুব আলম আবারও বলতে শুরু করলেন, গোয়েন্দা হওয়ার পর যে টাকা ইনকাম করতো সব আমার কাছে পাঠিয়ে দিত। কিছু টাকা নিজে খরচের জন্য রেখে সব আমাকে দিয়ে দিত। আমার কাছে আজাদের অনেক টাকা জমা আছে। সেসবের হিসাব করতে বসলে আমি হিসাব করে উঠতে পারবো না। সব সময় গর্ব করে বলিস না আমার শ্বশুরের টাকা সংসার চলছে, পুরোটাই মিথ্যা। বর্তমানে তোর শ্বশুরের ইনকামের পর তোর স্বামীর হাতে করা। তোদের সংসারের সমস্ত টাকার খরচ তোর স্বামীর কষ্টের উপার্জনের, আমার নয়। আজাদ নিষেধ করেছিল এসব তোকে বলতে। ও যখন চাকরি ছিল না, প্রচুর হীনমন্যতায় ভুগত। ফোন দেওয়া বন্ধ করে দিয়েছিল আমাদের। মাঝের মধ্যে আমাকে ফোন দিয়ে দীর্ঘশ্বাস ফেলতো। ছেলের এই চাপা কষ্ট আমাকে ঘুমাতে দিত না। তাই স্বামীকে কখনো ছোট করবি না। ও আসলে তোদের কখনো বোঝাতে পারবে না যে তোদের জন্য ওর চিন্তা হয়। আসলে আমার আজাদটা এমনই তেরা প্রকৃতির। ওকে সবাই সবসময় ভুল বোঝে। তুই অন্তত ওর প্রতি রাগ করিস না মা। নিশা তার নিজেকে সামলাতে পারল না। কি অমানসিক কষ্ট যে তার হচ্ছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে বোঝানো সম্ভব না। মারওয়ান আজাদ কিছু করুক আর না করুক, তার কাছে ওই লোকটা সবসময়ই শান্তির। মুখে চাই বলুক, ওই লোকটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সে হুড়মুড় করে ওঠে নিচের রুমে গেল। নাহওয়ান বিছানায় গভীর ঘুমে মগ্ন। নিশাত পাগলের মতো কি যেন খুঁজতে লাগলো। আলমারি খুলে তন্ন তন্ন করে খুঁজে সেই কাঙ্ক্ষিত ডায়েরিটা পেল, যেটার প্রায় মারওয়ানকে কিছু লিখতে দেখতেও সে ডায়েরিটা উল্টাতেই প্রথম পেজটাই দেখলো মারওয়ানের লেখা। ডায়েরি লেখার ফায়দা কি আসলে? ইহাবটা হাতে ডায়েরি ধরিয়ে দিয়ে বলল, মন খারাপ হলে যেন ডায়েরি লিখি, কিন্তু আমার তো কখনো মন খারাপ হয় না। মন খারাপ আসলে কি? নিজের মনের মতো কিছু হলে না হলেই যেটা খারাপটা লাগে সেটাকেই কি মন খারাপ বলে? তাহলে আমার মন খারাপের লিস্ট অনেক বড়। জীবনে আমার মনের মতো কিছুই হয়নি। যেটা মন চেয়েছে সেটা সবসময় উল্টো হতো। এই জন্য আমি মনের অনুসারী নয়, মস্তিষ্কের অনুসারী। আমার মস্তিষ্ক যেটা বলে সেটাই আমি নির্দ্বিধায় করি। মনের ধার আমি ধারি না। একে পাতা দেওয়ার কোনো মানেই নেই। ইউজলেস জিনিস। আজাদ। নিশাত আজাদ নামের ওপরে বড় দরম নিয়ে হাত বোলালো। তার বুক ভেঙে কান্না আসছে। পরের পৃষ্ঠাগুলোতে কিছুই নেই। অনেকগুলো পৃষ্ঠার পর আবারও লেখা দেখা পেল, ফৌজিয়া নিশাত, লিলিপুট। ইনি আমার স্ত্রী, চাইছে লিলিপুটের মতো। বছর 4-5 আগে তার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। হুট করে বিয়ে, বাবা চাচারা বকলদাপা করে বিয়ের পিড়িতে বসিয়ে দিলেন। আমার আর না করার উপায় আছে? বাসর রাতে দেখি ছোটোখাটো সাইজের একটা মেয়ে বসে আছে। ভেবেছিলাম 5-এ পড়ে বোধ হয়। মুহূর্তেই মেজাজ গিয়েছিল চড়াও হয়ে। বাপ চাচারা আমাকে এতটুকু মেয়ে ধরিয়ে দিয়েছে। পরে অবশ্য জেনেছি সে অনার্স 3য় বর্ষের ছাত্রী। গায়ের রং আমার চেয়ে অনুজ্জ্বল, দেখতে ভীষণ মায়াবী। ছোটোখাটো বলছিলাম বলে নিজেকে নিজেই বেটে বলেছিল। উত্তরটা আমার মোটেও পছন্দ হয়নি। এখন লিলিপুট দেখে সেটা শোধ নেই। আরও বলবে নিজেকে বেটে।
কেমন লাগে লিলিপুট শুনতে? কালো পেটে এসব আমার কাছে ফ্যাক্ট নয়। আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। কি অদ্ভুত, 6 বছর আগেও জানতাম না সে আমার অর্ধাঙ্গিনী হবে। অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অঙ্গ। কিন্তু এই লজিক লিলিপুট আমার ক্ষেত্রে খাটে না। আমার দেহাঙ্গ লম্বা আর তারটা খাটো। প্রশ্ন হলো, দুজনের অঙ্গ মিক্সড হবে কি করে? তাহলে আমি আমার এক পাশের অঙ্গ লম্বা, আরেক পাশের খাটো। দূরত্রি লজিকের গোষ্ঠী কিলাই। নিশাত এতটুকু পরে ঠোঁট প্রসারিত করলো, আবার পড়া শুরু করলো। তাকে যদি জিজ্ঞেস করা হয় মারওয়ান আজাদ সম্পর্কে বলো, আমি শিওর সে এক বাক্যে বলবে, আমি তাকে এখনো চিনতে পারিনি। ঘাওড়া পাতাইম্মা বিরেখোর বাদে আর সে একটা পরিচয় আছে, সেটাই আমি ভাবতে পারি না। যাই হোক, এই নারীর ধৈর্য মাশাল্লাহ। আমার মতো চিজের সংসার যে করতে পেরেছে বা করেছে সে সাধারণ কেউ নাই। প্রায় রাতের ঘুম ভেঙে গেলে আমি সিগারেট খেতে উঠি আর এই ধৈর্যশীল মহিষী নারীকে তাকিয়ে তাকিয়ে দেখি। কিসের আশায় যে সে এই সংসার করে গেছে সেটা বিরাট একটা প্রশ্ন। আজাদ নিশার ডায়েরিটা বুকে চেপে ধরল, তার চোখের পানিতে পৃষ্ঠা ভিজে একাকার। আবার আরেক পৃষ্ঠা উল্টালো। আজকে সিগারেট খেয়ে মনের ভুলে তার গালে হাত বুলিয়ে দিয়েছিলাম। সুখে দেখি সিগারেটের গন্ধ আসছে। মুহূর্তে জিব্বায় কামড় দিয়ে ভেবেছি লিলিপুট উঠে আজকে তুলকালাম কারণটা ঘটিয়ে ফেলবে। তক্তা টক্তা বানিয়ে ফেলতে পারে। সিগারেটের ধোঁয়ায় সে সহ্য করতে পারে না। সে নিজেই গালে সেই ঘ্রাণ পেলে আমাকে কি আর আস্ত রাখবে? রেগে ফায়ার হয়ে যাবে। যদিও রাখলে তাকে সুন্দর দেখায়। আমার কাছে তার সবচেয়ে পছন্দের রূপ হলো রাগী রূপ। রেগে যখন চিল্লাচিল্লি করে দেখতে ভালোই লাগে, তবে আজকে রাগানো যাবে না। বেশি রাগারাগি করলে মাথায় তার ছিঁড়ে যেতে পারে। এমনিতেও অর্ধ ছিঁড়া, তাড়াহুড়ো করে গাল পানি দিয়ে ধুয়ে দিয়েছি। কয়েকবার নড়ে চড়ে উঠেছিল, তাই গামছা আর মোছায়নি। ও এখন ওঠে না গেলেই হয়, পানি দেখলে আবার আরেক তেলে ছামতি। আচ্ছা, নিশাত এবার টুকরে কেঁদে উঠল, লেখাগুলোর উপরে হাত চোয়ালো। আবার দেখলো লেখা ফৌজিয়া নিশাত অর্থ কি? ঘেটে টেটে দেখলাম ফৌজিয়া অর্থ বিজয়ী সফল, আর নিশাত অর্থ আনন্দ প্রাণাচল প্রাঞ্চল চল। আমার ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে। মেয়েটা আমার সংসার করে বিজয়ী হতে পেরেছে বলে মনে হয় না। কোনো আনন্দও পায়নি। দিন দিন চাঞ্চল্য হারিয়ে ফেলেছে। না, এটা ভারী অন্যায় হয়েছে। মেয়েটাকে একটু আনন্দ দেওয়া উচিত। আজাদ এতটুকু পরে নিশাত বুঝলো লোকটা কেন ইদানিং তার সাথে মজা করতো, চুপচাপ হয়ে গিয়েছিল। তার কথায় সায় জানাতো রাগারাগি কঠোরতা কমিয়ে দিয়েছিল। নিশাতের মনে চাচ্ছে লোকটার বুকের মধ্যে লুকিয়ে যেতে, কিন্তু সেই এখন হারিয়ে গিয়েছে। এতদিন চোখের সামনে দেখেও পাত্তা দিত না, আর এখন পাত্তা দেওয়ার জন্য মনটা কেমন ঝটপট করেছে, কিন্তু ছুতে পারছে না। কি একটা নিয়তি! ডায়েরির মাঝখানে পৃষ্ঠায় কেন লেখা নেই, শেষের দিকে লেখা ফায়াজ নাহওয়ান। ইনি আমার আন্টা, শুদ্ধভাবে বললে আমার সন্তান। পটলের বাচ্চা কবুতরের ছাও ভান্ডা। ফৌজিয়া নিশাত আর আমার অংশ, আমার ফায়াজ। ফায়াজ নামটা ওর মায়ের সঙ্গে মিলিয়ে রেখেছিলাম, ফৌজিয়া ফায়াজ। বাবা চেয়েছিলেন আমার নামের সঙ্গে মিলিয়ে কোনো নাম রাখতে, কিন্তু দীর্ঘ 10টা মাস যে সন্তানকে গর্ভে রাখলো, কষ্ট করলো, সেই সন্তানের নাম আমার সাথে মিলিয়ে রাখাটা আমার পছন্দ হয়নি। তাই বাবার সাথে রাগারাগি করে ফায়াজ রাখি। এই নামে ডাকতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ফায়াজকে ডাকলেই কেন যেন ফৌজিয়ার একটা ভাইব পাই। আজাদ নিশা ডায়েরিটা যত পড়ছে তত যেন মারওয়ানকে চিনতে পারছে। আগে যতটুকু জেনেছে সবটুকুই যেন ভ্রম। মারওয়ান আজাদকে এত বছর সংসার করেও সে চিনতে পারেনি। কোথাও ভালোবাসার কথা লেখা নেই, কিন্তু ডায়েরি পড়ে মনে হচ্ছে লোকটা তাকে অসম্ভব ভালোবাসে, কোনোদিন প্রকাশ করেনি। হয়তোবা তার প্রকাশের ধরনই এমন। সে কেন তা বুঝতে পারেনি। কোনোদিন এই ফায়াজের নামের রহস্য উদ্ঘাটন করেনি। টুকরো টুকরো লুকায়িত যত্নগুলোর পরোয়া করেনি, হিসাবও করেনি। টপাটপ করে গাল বেয়ে অশ্রু করাচ্ছে তার। মনে মনে বলল, আল্লাহ শুধু একবার ফিরিয়ে দাও। সারা দেশ তোলপাড়, উৎপাল সোশ্যাল মিডিয়া। ঘণ্টাখানেক আগেও অডিও রকেট ও সাইফারের ছবি ছড়িয়ে পড়েছে পুরো মিডিয়াতে। ফেসবুক, ইনস্টাগ্রামে মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়েছে সিক্রেট এজেন্ট আজারাক সাইফারের ছবি। সাইফার ফিরিয়ে দেওয়ার দাবিতে ঝড় উঠে গিয়েছে নেট পাড়ায়। সত্যপথে থাকলে কেন তাকে গুম? সাইফারকে সুস্থভাবে ফিরিয়ে না দিলে সরকারকে জবাবদিহি করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে। এই শিরোনামে ফেসবুক সবার এখন উঠে এসেছে। সকলে সাইফারকে সহি সালামতে ফিরিয়ে দেওয়ার হ্যাশট্যাগ জারি করেছে। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিকতা প্রকাশ পাওয়ায় এমনিতেও জনগণের বেশ ক্ষোভ ছিল। স্বৈরাচারের বিপক্ষে মুখ খুলতে গেলেই সবাইকে গুম করে ফেলা এ সরকারের অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য অনেকে চিল্লাচিল্লি করলেও কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে পারেনি। কিন্তু আজ কিছুতেই ছেড়ে দেবে না জনগণ। এই যে নিজের জীবন ঝুঁকিতে রেখে সে অনৈতিকতা প্রকাশ করেছে, তাকে তুলে নিয়ে গুম করার প্রয়াসে প্রচণ্ড ক্ষিপ্ত জনতা। যেই রেকর্ডটি এখন ভাইরাল হচ্ছে সেটি মূলত নেওয়াজ শবিরের ভয়েসে ছিল। সে জিনান আধাম এবং মার্চেন এটি করে দ্রুত পদক্ষেপ নিয়েছে, না হলে সাইফারকে মেরে ফেলতে পারে। এখন সাইফারের ছবি এবং রেকর্ড প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা হলেও দমবে।
তাকে মেরে ফেলার স্পর্ধা করবে না। সাইফারকে মেরে ফেললে এখন ফেসে যাবে সে। সেই রেকর্ডটি হলো, আসসালামু আলাইকুম, আমি নিজের নাম পরিচয় প্রকাশে অনচ্ছু। আজরাক সাইফার নামের একজন গোয়েন্দাকে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর অনৈতিকতা প্রকাশ করে জন্য অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্রিনে আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন। দয়া করে সবাই আওয়াজ ওঠান। আপনাদের প্রতিবাদেই আমরা একজন দেশপ্রেমী গোয়েন্দাকে ভাইকে ফিরে পাবো। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল পোস্টের পর পোস্ট সয়লাভ হয়ে গিয়েছে। আন্দোলনের নামার প্রস্তুতি নিয়ে সকলকে আহ্বান করেছেন একদল। পুরো বাংলাদেশে আজ আবারও গরম হয়ে উঠেছে। ন্যায় ও সত্যের পক্ষে কোনোভাবেই ছাড় নয়, কিন্তু এত কিছু করেও স্বৈরাচার সরকার ও তার দোসরদের দমানো সম্ভব? দরজা খুলতেই তীব্র ঝাঁঝালো একটা গন্ধ নাসারন্ধ্রে বাড়ি খেল। ঘ্রাণটা খারাপ না, সাবলন, ডিটল কিংবা অ্যালকোহল মিশ্রিত একটি ঘ্রাণ। সাধারণ মানুষের জন্য একটু অদ্ভুত লাগলেও রোগীদের জন্য ঠিকঠাক। ঠান্ডা ঠান্ডা ঝাঁঝালো গন্ধ। মনিটরে বিপ শব্দ হচ্ছে। স্ক্রিনে সবুজ রেখা ওঠেনামা করেছে। সামনে তাকাতেই উঁচু বেগ নজরে এলো। সাহিত্য মানুষটির দিকে তাকিয়ে ইমতিয়াজ ভুঁইয়ার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। একমাত্র আদরের পুত্রে এহেন অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। পিতৃত্ব বুঝি একেই বলে। না হলে রাত 1টা বাজে কোন পিতা নিষেধাজ্ঞা অমান্য করে আইসিইউ রুমে এসে পুত্রকে দেখতে চায়। ইমতিয়াজ ভুঁইয়া এগিয়ে এসে ছেলের পাশে বসলেন। নার্স নিষেধ করলো বসতে পাশে। চেয়ারে বসতে নির্দেশ দিল। ইমতিয়াজ ভুঁইয়া চেয়ারে বসে ছেলের পানে চাইল। মাথা, হাত, পায়ে ব্যান্ডেজ, হাতের সঙ্গে কালনা সংযুক্ত, মুখে অক্সিজেন মাস্ক পরিহিত। তিনি সহ্য করতে পারছেন না। অমি ভুঁইয়া আইসিইউ রুমে ঢুকতে চেয়েছিলেন, তিনি আনেননি। ছেলেকে দেখে মরার কান্না জুড়ে দিত। একটু আগেই কেবিন থেকে আইসিইউতে শিফট করেছে ইহাবকে। অবস্থা নাকি অবনতি হচ্ছে। দোয়া ছাড়া উপায় নেই। ইমতিয়াজ ভুঁইয়া ছেলেটিকে চেয়ে শব্দহীন এক নাগারে অশ্রু ঝরাতে লাগলেন। অন্যদিকে মানহার অবস্থাও শোচনীয়। অতিরিক্ত রক্তক্ষরণ, শক, চাকনি এবং শ্বাসকষ্ট একসাথে হয়। তাকেও দ্রুত আইসিইউতে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যে 2 ভাগ রক্ত দেওয়া হয়েছে তাকে। আরও কয়েক ভাগ ইমিডিয়েটলি প্রয়োজন। ইমতিয়াজ ভুঁইয়া সবকিছু ব্যবস্থা করেছেন। যত দ্রুত লাগুক তার পুত্র এবং পুত্রবধূকে বাঁচানোর দায়িত্ব হাসপাতালের কর্তৃপক্ষ। ডাক্তারদের থেকে নিরাশমূলক এবং হতাশজনক কোনো তথ্য শুনতে চান না সে। মাহাতি মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। বোন ও বোন জামাইয়ের জীবন নেই, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে সে। আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবেন না। ওইটুকু দুধের শিশুকে পিতামাতার আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। তার বুক ভেঙে কান্না আসছে শুধুমাত্র পুত্র দেখে। আজ মায়মুনা বেগম, উর্মি ভুঁইয়া ওনাদের মতো কাঁদতে পারছেন না। একই হাসপাতালের আইসিইউতে ইউনিটে 2 ভিন্ন কেবিনে পিতামাতা এবং এনআইসিইউতে তাদের সদ্য জন্ম নেওয়া শিশুপুত্র ভর্তি আছে। যেখানে সন্তান অবজারভেশনে থাকলে মাতা-পিতা উভয়ের অবস্থা সংকটাপন্ন। কি আছে তাদের ভবিষ্যতে? একমাত্র কাঙ্ক্ষিত সন্তানের কাছে তারা ফিরতে পারবে নাকি? রবেরটাকে সাড়া দিতেই তাদের এত আয়োজন। মাহবুব আলম মসজিদে গিয়েছেন। ইনাবা উভয়ে পাথরের মতো বসে আছে। নিশাত সেই যে পাশের রুমে গিয়েছে আর বেরোনি। তারাও আর তাকে ডিস্টার্ব করতে যায়নি। মাহবুব আলমই নিষেধ করে দিয়েছেন। কিছুক্ষণ একা থেকে নিজেকে হালকা করলো। নিশাত শুয়ে শুয়ে ডায়েরির প্রতিটা পৃষ্ঠায় পরোক্ষ করে চলেছে। কোথাও কোনো লেখা বাদ পড়ে গেল না তো আবার? লোকটা ডায়েরি লেখা কেমন এলোমেলো করে লিখেছে। কিছু লেখা সামনের পৃষ্ঠায়, আবার কিছু লেখা শেষে। যেন নিতান্ত অনিচ্ছায় এসব লিখেছে সে। নিশাত পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ খেয়াল করলো কিছু লেখা। সে মনোযোগ দিয়ে পড়তে লাগলো। মাহবুব আলম এবং মাইমুনা বেগম, তারা আমাদের শ্রদ্ধেয় জন্মদাতা এবং জন্মধাত্রী। আমার মতো বিশেষ এক চিজের জনক এবং জননী। মাঝে মধ্যে ভাবি আমিও তো ফাহাজের মতোই ছিলাম। নেংটু মেংটু ঘুরে বেড়াতাম, আর আমার মা জননী আমার পিছন পিছন ছুটে ভাত খাওয়াতেন। তারামি করলে মায়েরও দিতেন। বাবা এসে মার খাওয়ার থেকে বাঁচাইতেন। কিন্তু অদ্ভুতভাবে বড় হওয়ার পর আপা আম্মা আমাকে আর ঘাটতেন না বেশি। ছেলে বড় হয়েছে, এত বড় ছেলেকে কি আর শাসনে রাখা যায়? তাদের বয়স হয়েছে, শরীরে শক্তি কমে যাচ্ছে। আমার মতো শক্ত সামর্থ্যবান পুরুষের সাথে ওনারা কি আর পারবেন? এই জন্য বোধহয় বাংলাদেশের সব পিতামাতাই ছেলে মেয়ের বয়স হয়ে গেলে ঠান্ডা হয়ে যান। আচ্ছা, সন্তানরা বড় হলে গেলে পিতামাতারা বুড়ো হয়ে যায় না কেন? তাদের চোখের সামনে জোয়ান থেকে বুড়িয়ে যেতে দেখে মোটেও ভালো লাগে না। নিশাতের চোখ আবার ছলছল করতে শুরু করেছে। সে পৃষ্ঠা উল্টালো। আপা আম্মার সাথে বহু বছর ফোনে কথা বলিনি, বিশেষ করে আমার আম্মাজানের সাথে। ইচ্ছে করেই বলতাম না। এত নরম মনের একজন নারী কথা বলা শুরু করলেই কেটে কেটে অস্থির হয়ে যেত। বাড়িতে যাওয়ার জন্য বারবার বলতো। এমন দরদি মায়ের কথা ফেলা চাই? এই জন্য ফোন বন্ধ করে রাখতাম। জানি কাজটা নিতান্তই খারাপ হবে, তবুও জন্মদাত্রীর কথা অমান্য করা তো আর হতো না। আজাদ। নিষেধ লেখাগুলোর উপরে হাত বোলাতে লাগলো। কতটা মায়া মিশিয়ে বাবা মাকে নিয়ে লিখেছে লোকটা। সে আরও কতগুলো পৃষ্ঠা উল্টে পেল কিছু লেখা, কিন্তু ভাবনার মস্তিষ্ক হঠাৎ ঘোরাফেরা করে। এই যেমন আমার পিতামাতার প্রতি আমার অবহেলা, উদাসীনতা। আমি শুনেছি পৃথিবীতে বাবা মায়ের সঙ্গে সন্তানের যেমন ব্যবহার করে নিজের সন্তানও ঠিক নাকি তেমনই ব্যবহার করে তাদের সাথে। এখানে
কজ অ্যান্ড ইফেক্টের একটা প্রভাব লক্ষ্য করা যায়। যেমন করবে ঠিক তেমনই পাবে। প্রশ্ন হলো, আমি তোমার আব্বা আম্মার সাথে তেমন ভালো ব্যবহার করিনি, মানে খারাপ ব্যবহারও করিনি, কিন্তু ফোন দিয়ে তাদের খোঁজখবর নিতাম না, এড়িয়ে চলতাম। কিংবা তার চেয়েও খারাপ ব্যবহার কি ফায়াজও আমার সঙ্গে করবে? আজাদ। নিশাত এই পর্যায়ে আবারও ডুকরে কেঁদে উঠল। লেখাগুলোর উপরে হাত ছুঁয়ে বলতে লাগলো, মারওয়ান আজাদ, সাইফার আজাদ কখনো পিতার সাথে এমন ব্যবহার করবে না। ফায়াজ তার পিতাকে অসম্ভব ভালোবাসে, শ্রদ্ধা করবে। চোখে অশ্রুতে পৃষ্ঠা ভিজে একাকার। নিশাতের তার খেয়াল নেই। সে নিজেকে সামলে আবারও পৃষ্ঠা উল্টাতে লাগলো। কি সুন্দর হাতের লেখা। নিশাত শুধু ছুঁয়ে চলেছে। আবারও লেখা পেল, আমি জানি কর্মক্ষেত্রে আমার জীবনটা রিস্কে থাকে, কিন্তু কিছু করার নেই। দেশের মানুষ সুবিধার জন্য আমার মতো সৎ নিষ্ঠাবান আইনের লোকদের নিজেদের সুবিধা ত্যাগ করতে হয়। অবশ্য আমাদের দেশে বেশিরভাগ আইনের সেক্টরে দালাল, সুবিধাবাদী, ঘুষখোর, দুর্নীতিবাজ দিয়েই ভরা। নামে শুধু আইন শৃঙ্খলা বাহিনী, কর্মে সাক্ষাৎ বিচার বাহিনী। এক কথায় সরকারের পা চাটা। এই দেশের এবং দেশের মানুষ কবে যে একটু হাসবে, একটু ভালো থাকবে জানি না। প্রতিদিন কত অফার পাই নায়ের পথ থেকে সরে আসার জন্য, কিন্তু আমার বিবেক ও মস্তিষ্ক আমাকে দেয় না তা করতে। ভাবি, আমি টাকার বিছানায় ঘুমালে কিন্তু আমার দেশের জনগণ যে অশান্তির ভিতরে দিনাপাত করবে, তার দায়ভার কোন আল্লাহর বান্দা নেবে? জানি আমার একটা প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধাচারণ এদের অন্যায় দুর্নীতি ঠেকাতে পারবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে অন্তত এতটুকু তো বলতে পারবো, আমি চেষ্টা করেছিলাম আমার প্রভু, কিন্তু লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি। হয়তোবা এই নায়ের জন্য একদিন আমার বুক ঝাঁঝরা হবে, কিন্তু মাথা আমি কিছুতেই নোয়াবো না। সাক্ষাৎ মৃত্যু জেনেও জুলুমকারীর সামনে মাথা নোয়ানোর শিক্ষা আমি পাইনি। আজরাক সাইফার। 14ই আগস্ট 2023। নিশা তড়াক করে উঠে বসলো। আজকে 18ই আগস্ট, তাহলে 4 দিন আগে এই লেখা লিখে গিয়েছিল মারওয়ান। সে কি আগে থেকে জানতো কোনো কিছু? এটা কি শেষ লেখা ছিল ডায়েরিতে? একটা লেখাও একটু গুছিয়ে লেখেনি, তাহলে অন্তত বুঝতে পারতো কোন লেখার পর কোন লেখা আসছে। শুধু এই একটা লেখাতেই তারিখ দেওয়া আছে, আর কোনোটাতেই দেয়নি। বেশিরভাগ পৃষ্ঠা খালি, মাঝে মধ্যে টুকটাক লেখা। নিশাত পৃষ্ঠা উল্টিয়ে দেখতে লাগলো। কোথাও কোনো লেখা বাদ পড়েনি তো? বেশ মোটা একটা ডায়েরি, সব পৃষ্ঠা দেখতেও সময় লাগছে প্রচুর। সে পূর্ণাঙ্গ মনোযোগের সহিত দেখে চলেছে। উল্টাতে উল্টাতে হঠাৎ কিছু লেখা পেল। আমি কখনো বিয়ে করতে চাইনি, কারণ যে পেশায় আছি একদিন হুট করে মৃত্যু হতে পারে। এখন এই অনিশ্চিত জীবনে কাউকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করার মানেই হয় না। আল্লাহর পরিকল্পনা হয়তো বা ভিন্ন ছিল। নিশাতের সঙ্গে আমার বিয়ে যখন হয়, আমি তখন সাসপেন্ড ছিলাম। কখনো আবার গোয়েন্দা সংস্থায় যোগ হতে পারবো কিনা সেটারও অনিশ্চিত ছিলাম। এই জন্য বিয়েতে বড় গলায় না করতে পারিনি। চাচু জানতেন আমি যদি আবারও চাকরিতে ঢুকি আর কোনোদিন বিয়ের পিড়িতে বসবো না, এই জন্য ধরে বেঁধে পরিকল্পনা করে তারা ফৌজিয়া নিশাত নামক ধৈর্যশীল রমণীকে আমার ঘরে উঠিয়ে দিয়েছেন। বিয়ের পরপরই যখন কর্মক্ষেত্রে সাসপেন্ড উঠে যাবে, শুনেছিলাম নিশাতের সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইতাম। শুয়ে বসে খেতাম, কাজ করতাম না। খুব করে চাইতাম মেয়েটা অতিষ্ঠ হয়ে আমার সংসার ত্যাগ করুক। আমার সাথে থাকলে ও কোনোদিন সুখী হতে পারবে না। কিন্তু আল্লাহর এই বান্দি ধৈর্যের পাত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার পরেও আমার মতো ভপা করে তারা লোকের সংসার ত্যাগ করেনি। আমার কাছ থেকে ভালোবাসা, আদর যন্ত্র কিচ্ছু পায়নি, তবুও আমাকে ছেড়ে যায়নি। প্রায় জিজ্ঞেস করতে ইচ্ছে করেছে, ফাউজিয়া নিশা আমার মতো উদাসীন একটা লোককে এমন শক্ত গাড়ছড়ে বাঁধলে কেন? আজাদ। নিশাত মুখ চেপে কেঁদে দিল। আজাদ নামের উপরে তার হাতটা ছোঁয়াতে ছোঁয়াতে পুপিয়ে পুপিয়ে বলল, কারণ আপনি যে মারওয়ান আজাদ। আপনাকে বাঁধবো না তো কাকে বাঁধবো? আপনি যে আমার ইহকাল ও পরকালের সঙ্গী। নিশাত বলতে বলতে আরও কয়েকটা পৃষ্ঠা উল্টালো। আর কোনো লেখা নেই। শেষের পৃষ্ঠায় আগেই পড়া হয়েছে। এক পৃষ্ঠায় লেখা, রেটিং সন্তান হিসেবে 00 কবই বাজে, স্বামী হিসেবে -00 ইনফিনিটি। স্বামীর কোনো দায়িত্বই পালন করিনি। ভাই হিসেবে 00, ভাই বোনের জীবনেও খোঁজ নেইনি। পিতা হিসেবে 1 না 2, ছেলেকে একটু বেশি আদর করি। গোয়েন্দা হিসাবে 5, এটা একটু ডেডিকেটেড হয়ে কাজ করি। ফলাফল আমি একজন ব্যর্থ মানুষ। নিশা চোখের পানি মুছে নিচে কিছু লিখল। ঘুম ভেঙে যেতেই নাহান পা চাতরালো। উঠে বসে চোখ কষলে আশেপাশে দেখলো। ফুপিয়ে উঠে বলল, বাবা কোথায়? নিশাত এগিয়ে এসে ছেলেকে আগলে নিয়ে বলল, বাবা বাহিরে একটু কাজে গিয়েছে, আপনি ঘুমান আব্বা। এখনো বাইরে? আমার জন্য চকলেট আনতে বলিও। আনবে, ঘুমান। আমি ঘুমাই গেলে বাবাকে জড়িয়ে ধরতে বলিও। নিশাত কাঁপা কাঁপা গলায় বলল, বলবো। নাহুয়ান মাকে জড়িয়ে ধরে বলল, এভাবে ধরতে বলিও। আচ্ছা। বাবা আজকে রাতে এত দেরি করেছে কেন? আমি ঘুমাই গেলে জড়িয়ে ধরতে ও হবে দেখে সবসময় দেরি করে। নিশাতের উষ্ঠ কেঁপে কেঁপে উঠেছে। নিজেকে ভীষণ শক্ত করে বলল, আপনি ঘুমান, এলে আমি বলে দেব আপনাকে শক্ত করে জড়িয়ে ধরতে। আচ্ছা ঘুমাই। নিশাত প্রত্যুত্তর করল না। ছেলে পিঠে হাতে ওঠানামা করতে লাগলো।
নাহওয়ান কিছুক্ষণ ঘুমের ভান ধরে মায়ের কোলে পড়ে রইল। খানিক পর উসখুস করতে করতে মায়ের মুখ ধরে বলল, মা শোনো, বাবাকে সবসময় দোষ দেই দেখে বাবা বোধহয় রাগ করেছে, এরপর থেকে আর দোষ দিব না, জলদি চলে আসতে বলো। এবার নিশাত একটু কড়া গলায় বলল, এত কথা বলছেন কেন, ঘুমান। নাহওয়ান ছলছল চোখে চেয়ে ঠোঁট উল্টে বলল, বাবা চালা ঘুম আছে না। নিশাত ছেলেকে চাপড়ে ধরে কোলের মধ্যে নিয়ে চোখের পানি ফেলতে লাগলো। ঘুম পাড়াতে চেষ্টা করলো, কিছুক্ষণ পর খেয়াল করলো নাহওয়ান ফোপাতে ফোপাতে ঘুমিয়ে পড়েছে। নিশাত ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে মারওয়ান আজাদকে খুঁজতে চাইল। লোকটা নিজের সবচেয়ে বড় আমানত তার কাছে রেখে পালিয়ে গিয়েছে। নাসির উদ্দিন এসে পৌঁছিয়েছেন ভোর 5টার দিকে। রাবেয়া খাতুন নাজিয়া সবাইকে নিয়ে এসেছেন। এত রাতে বাস পেতে কষ্ট হয়েছে, তাই ভেঙে ভেঙে এসেছেন। নিশাত বাবাকে দেখে কেঁদে উঠে শক্ত করে জড়িয়ে ধরল। নাসির উদ্দিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, টাওটা তোকে এখনো শান্তি দেয়নি। নিশাত কথা বলল না, শুধু কেঁদেই যাচ্ছে। আশেপাশে কোনো কথা কর্ণকুহরে প্রবেশ করছে না তার। মেয়ের কান্নায় রাবেয়া খাতুনও কেঁদে দিলেন। ইরা, ইনাবা, নাজিয়া সকলে একপাশে দাঁড়ানো। এত কষ্ট তারা দেখতে পারছে না। নাসির উদ্দিন বললেন, কখন নিয়ে গেছেন? নিশাত কান্নার মাঝে বলল, জানি না। নাসির উদ্দিন মেয়েকে থামালেন না। কাঁদলে কষ্ট কমে, কষ্টগুলো কান্নার সাথে বেশি চাই, তাই কাঁদতে দিলেন। মাহবুব আলম ফজরের নামাজ পড়ে বাসায় এলেন। নাসির উদ্দিন তার সঙ্গে হালকা কুশলাতে বিনিময় করলেন। মাহবুব আলম বেশ মুচড়ে পড়েছেন, বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। ছেলে মেয়ে দুজনেই মৃত্যুর মুখে। এই অসহায় পিতা মুচড়ে পড়াটাই তো স্বাভাবিক। সকলের মুখ থমথমে হয়ে আছে। ইতিমধ্যে বাসায় সকলে নামাজ পড়ে নিয়েছে। নিশাত নামাজের বিছানা থেকে ওঠেনি। আল্লাহর সঙ্গে তার অনেক আলাপ আছে। মানুষের সঙ্গে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। সৃষ্টিকর্তার কাছে তার 3টা সৃষ্টির জীবন ভিক্ষা চেয়ে চলেছে অবিরাম। একমাত্র আল্লাহর ওপর আলামিনই ভরসা। জনগণের তোপের মুখে পড়েছে সরকার। যে রেকর্ডটি ভাইরাল হয়েছে তার ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, CNN, রয়টার্স, আল জাজিরা সব আন্তর্জাতিক মিডিয়ায় খবর ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। সকলে একযোগে প্রচার করেছে। বাবা, তো ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, কবে হইলাম নাই জানলাম না। মন্ত্রীর অন্যায়ের বিরুদ্ধে দেওয়া তথ্য একজন বাংলাদেশি গোয়েন্দাকে তুলে নিয়ে গেছে তারাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সোশ্যাল মিডিয়া উত্তাল। মার্কজেন একজন কর্নেলের সাথে গতকালই যোগাযোগ করেছে। কর্মক্ষেত্রে থাকা অবস্থায় এই আর্মি অফিসারের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সেও সহযোগিতা করেছে সাইফারকে ছাড়িয়ে আনতে। কর্নেল রফিক তার উচ্চপদস্থ অফিসারকে তথ্য এবং প্রমাণ দেখানোর জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকে বসে এবং তাকে অদ্ভুত পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে চাপ প্রয়োগ করে। পরবর্তীতে কর্নেল রফিককে নেতৃত্ব দেন একটা ফোর্স সাইফারকে উদ্ধার করতে পাঠায়। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের উত্তাল পরিস্থিতি এবং সামরিক হস্তক্ষেপের কারণে মুমূর্ষ সাইফারকে ছেড়ে দিতে বাধ্য হয়। তাকে উদ্ধার করে কর্নেল রফিক দ্রুত হাসপাতালে ভর্তি করেন। মার্কজেন সাইফারকে উদ্ধারের খবর মাহবুব আলমকে জানিয়ে দিয়েছে। শারীরিক অবস্থা ভালো নয়, অত্যন্ত সংকটাপন্ন। সে অতি দ্রুত মাহবুব আলমকে হাসপাতালে আসার জন্য নির্দেশ দিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন বেশ জখম হয়েছে সাইফারে। জখমগুলোই বলে দেয় সে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। মাহবুব আলমের কাছে মারওয়ানের এহেন খবর শুনেই নিশাত সিজদায় চলে গিয়েছে। টপটপ করে গাল বেয়ে অশ্রু ঝরছে জায়নামাজে। আল্লাহ যেন মারওয়ান আজাদকে ফিরিয়ে দেয় তার কাছে। কি এক ভয়াবহ অভিজ্ঞতা ও বিভীষিকাময় 2টো দিন কেটেছে তাদের। দিনের সূচনালগ্নে দূর হতে আজানের ধ্বনি ভেসে আসে ইস্ট লন্ডন মসজিদের মিনার থেকে। সে শব্দ ছড়িয়ে পড়ে ইটের দেওয়ালে, জানালা আর সরুগলির ভেতরে। লন্ডন শহরের পূর্বাংশে অবস্থিত একটি এলাকার নাম হোয়াইট চ্যাপেল। হোয়াইট চ্যাপেলের বাড়িগুলো এক নজরে দেখলে খুব সাধারণ মনে হয়। দুই পাশে সারি সারি টেরেসড বাড়ি, 2তলা বা 3তলা। লালচে ইটের গায়ে অদ্ভুত দাগ। কোথাও রং কষে পড়েছে, আবার কোথাও নতুন রঙের প্রলেপ। দরজাগুলো সরু, জানালাগুলো উঁচু ও কাছাকাছি বসানো। এই বাড়িগুলো একসময় এক একটি পরিবারের স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল। এখন তারা একাধিক পরিবারের বাস্তবতা বহন করে চলেছে। ভোরের আলো ফুটবে ফুটবে ভাব, ছাদের কার্নিশে দেখাচ্ছে হালকা পরিষ্কার আভা। এলাকায় বসবাসরত মানুষগুলো এখনো পুরোপুরি জেগে ওঠেনি। বাচ্চা কেঁদে ওঠায় নিশাতের ঘুম হালকা হলো। সে তড়িঘড়ি করে উঠে বসলো। কাল রাতে ঘুম এসেছিল না আঁখি চোরাই, প্রায় নির্ঘুম কাটায় সে। ফজরের খানিক আগ মুহূর্তে গোমপরীরা এসে নেত্র মিলিয়ে দিয়েছে। ভাগ্যিস ওয়াক্ত শেষ হওয়ার আগেই জেগে আছে। সে পাশ তাকাতেই দেখলো হাত পা তুলে নিশাতের দিকে তাকিয়েছে ছোট্ট বাচ্চাটি। তাকে তাকাতে দেখেই অদ্ভুত শব্দ করে ফিসফিস করে হাসলো। নিশাতেও হেসে তার গালে চুমু বসিয়ে বলল, কেউ উঠে গিয়েছে আমার সোনামানিক। বাচ্চাটি কি বুঝলো জানা নেই। সে নিজের মতো করে শব্দ করতে করতে আঙ্গুল চুষে চলেছে। নিশাত শিশুটির পাশে তাকাতেই দেখলো নাহওয়ান উল্টাপাল্টা ভাবে শোয়া। সে ছেলেকে ঠিকঠাক করে গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। ইদানিং সব কিছুতেই বিরক্ত লাগে তার। নিজের জীবনের হাসি আনন্দ হারিয়ে বহুদিন হয়, তবুও বেঁচে আছে এতটুকুই। যান্ত্রিক শহরে নিজেকে এখনও যান্ত্রিক লাগে।
নিশাত ফজরের পর কোরআন তেলাওয়াত করে চেয়ারে তুলতে তুলতে বাইরে তাকিয়ে চারিপাশটা দেখতে লাগলো। হোয়াইট চ্যাপেলের বাড়িগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য যেন। এই যেমন নিশাতের বাসার ভিতরে ঢুকলে বোঝা যায় জায়গাটা কম কিন্তু আসবাবপত্রে ঠাসা। বাসার ভেতরে ঘনত্ব বেশি, সরু সিঁড়ি বেয়ে উপরে উঠলে আলাদা ফ্ল্যাট, আলাদা দরজা, আলাদা সংসার। কিচেন থেকে ভেসে আসছে মশলা ভাজার গন্ধ, ভাজা পেঁয়াজ, হলুদ এবং জিরার সংমিশ্রণে তৈরি ঝাঁঝালো গন্ধ। আরেক চুলায় ভাজা হচ্ছে সরু কুচি কুচি করে কাটা আলু। ভাজের ঘ্রাণে পুরো ঘর ভরে উঠেছে। বাসার ঘরের এক কোণে নামাজে জায়নামাজে, দেওয়ালে কোরআন আয়াত, পাশে বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার। এখানে লন্ডন আর বাংলাদেশের যেন পাশাপাশি দূরত্ব অবস্থান করেছে। এখনকার অধিকাংশ বাসার অবস্থাই এমন, কারণ হোয়াইট চ্যাপেলের বাঙালি পাড়া নামে খ্যাত। ট্যারেস্ট বাড়ির ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে মাঝারি উচ্চতার ফ্ল্যাট ব্লক, 5, 7 কিংবা 10 তলা। বাইরে তোষক কংক্রিটের গায়ে বিশেষ করে সৌন্দর্য নেই, কিন্তু এখনকার বেলকনিগুলো সৌন্দর্য বহন করেছে। সেখানে ঝুলেছে ধোয়া কাপড়, ছোট টবের গাছ, কোথাও কোথাও শিশুর সাইকেল। এই ভবনগুলো হোয়াইট চ্যাপেলের পরিবারের মূল অংশ, বিশেষ করে মুসলিম ও বাংলাদেশি পরিবারগুলো। এখানে এসে দেশটাকে বর্তমানে পড়ে নিশাতের। সেই গাছগোছালি, পাটির রাস্তা, সোদা গন্ধ, বৃষ্টির ঝমঝমে আওয়াজ, পাখির কিচিমিচির শব্দ, আকাশে বাতাসে মাতৃভূমির ঘ্রাণ। দিন শেষে দেশটা তাকে কিছুই দেয়নি, কিন্তু তারপরে জন্মভূমির মায়া ভুলবার নয়। কতদিন পেরোলো, কিন্তু অতীত পিছু ছাড়ে না। ভাবনার ছেদ পড়ল নাহওয়ানের ডাকে। বাচ্চাটা ঘুম থেকে উঠে বসেছে। দিনে দিনে বড় হয়ে যাচ্ছে তার ছেলেটা। সেদিন না এতটুকু ছিল, যত বড় হচ্ছে বাপের চেহারা একদম গেড়ে বসেছে। নিশাতের ধারণা ছেলে পূর্ণবয়স্ক হয়ে গেলে একদম বাপের জেরক্স কপি হবে। নিশাতের মস্তিষ্ক যন্ত্রণায় ছেড়ে গেল। নাহওয়ান মাকে দেখতে পেতেই বলল, মা, উঠতে দেরি হয়ে গেল। সরি। নিশাত ফ্যাকাশে হেসে বলল, সমস্যা নেই, হাত মুখ ধুয়ে ফেলো। নাহওয়ান মাথা নাড়িয়ে চলে যেতে নিয়ে হঠাৎ থেমে গেল, বলল, মা, ভাই মুখ ধুয়েছে? হ্যাঁ। ভাই কোথায়? ও নানা নিয়ে গিয়েছে, চিন্তা করো না, আবার দিয়ে যাবে। নাহওয়ান মাথা নাড়িয়ে মায়ের কথা মতো ওয়াশরুমে চলে গেল। নিশা ধীরে ধীরে উঠে ছেলের জন্য নাস্তার ব্যবস্থা করতে গেল। রাবেয়া খাতুন রুটি ভাজি বানিয়ে রেখেছে। নিশাত একটা ডিম পোচ করে প্লেটে নিল। প্লেটে হতে রুমে প্রবেশ করতেই দেখলো নাহওয়ান জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। দৃশ্যটা দেখে নিশাতের কি যে ভালো লাগলো। এতটুকু বয়সে ফজরের নামাজ পড়তে না পারলে কাজা আদায় করে নেয়, অথচ তার ছেলেটার নামাজ ফরজে হয়নি এখনো। মাকে দেখতে দেখতে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে বাচ্চাটার। মারওয়ান আজাদের ফায়াজ অনেক বড় হোক। নিশার চোখের পানি মুছে টেবিলে নাস্তা রাখলো। নাহওয়ান জায়নামাজে ভাঁজ করে ভদ্র বাচ্চার মতো নাস্তা খেতে এলো। এই বয়সে নিজের কাজে নিজে করার চেষ্টা করে সে। রুটি চিড়ে একটু আলু ভাজি ডিম পোচ নিয়ে মায়ের মুখের সামনে ধরল। নিশা ছলছল চোখে সেই হাতের দিকে চেয়ে রইল। নাহওয়ান মায়ের চোখে পানি দেখে তড়ি তড়ি করে বলল, কাঁদছো কেন মা? নিশার চোখ মুছে বলল, কিছু না, এমনি। বাবার কথা মনে পড়েছে। নিশা ছেলের কথায় একটু তাল হারালো। নিজেকে শক্ত করে বলল, না, খাও তুমি। তুমি আগে হা করো। নিশাত খাবার মুখে নিল। তার ছেলে বড় হয়ে গিয়েছে, মায়ের দায়িত্ব নিতে শিখে গিয়েছে। সে সময় মাহবুব আলম নাতিকে নিয়ে ঢুকলেন। নিশাত মাহবুব আলমকে দেখে উঠতে চাইলে তিনি বললেন, আরে বসো। আফসিনের হাতের নখ বড় হয়ে গিয়েছে, তুমি কেটে দিও তো মা। আমাকে খামচে ধরেছে, শেষ করে দিল খামচে। কোলে শিশুটি নানার কোলে বসে দন্তহীন হাসছে, যেন নানাকে আছড়ে মারতে পারলে সে বেশ খুশি। নিশাত শ্বশুরের কথাই মাথা নাড়ল। উঠে আসমিনকে নিল। নাসির উদ্দিন নিজের রুম থেকে বেরিয়ে এসে বললেন, কিরে, হাতির পা পড়লো মনে হয় আমাদের বাসায়। মাহবুব আলম নাহওয়ানের পাশে বসে বড় নাতিকে নাস্তা খাওয়াচ্ছেন। নাসির উদ্দিনের খোঁচে মারা কথায় হালকা হেসে বলল, তুই যাস না কেন? উপরতলা আর নিচতলা এতটুকু হাঁটতেও কষ্ট। নাসির উদ্দিন চেয়ারে টেনে বসে বললেন, বাতের ব্যথায় রাতে ঘুমাতে পারি না, হেঁটে কোথাও যেতে ইচ্ছে করে না। নিশাত নানা ভাই তো প্রতিদিনই যাই। বুড়ো হয়েছি, এখন একটু বিশ্রাম নেই, আর কত টানা হিসড়া সহ্য করবো বল। মাহবুব আলম শেষ কথায় থমকে গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন। কথা আর বেশিক্ষণ এগোলো না। মুহূর্তেই চুপচাপ হয়ে গেল পরিবেশ। প্লেটের টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা গেল না। হোয়াইট চ্যাপেলের দুপুরের দিকে এলাকাটা একদম বদলে যায়। হোয়াইট চ্যাপেল রোড তখন জীবন্ত হয়ে ওঠে। বাসের শব্দ, দোকানের শাটার, মানুষের কোলাহল চারিপাশে মুখরিত থাকে। এছাড়াও রাস্তার দুই পাশে রয়েছে হালাল রেস্টুরেন্ট, বাংলা মুদি দোকান, ফার্মেসি, ট্রাভেলস এজেন্সি, সাইনবোর্ড বাংলা এবং ইংরেজি। পাশাপাশি যেন দুটো ভাষাভাষী মানুষের মাতৃভাষার গুরুত্ব বোঝায়। নিশাত বোলের মধ্যে হালকা কুসুম গরম পানির ভেতরে অল্প বেবি ওয়াশ দিল। তারপর আফজিনকে কোলে নিয়ে বোলের মধ্যে দিয়ে মোলায়েমভাবে গোসল করাতে লাগলো। বাচ্চাটা পানি পেয়েই খুশিতে হয়ে গেল। হাত পা ছড়িয়ে পিচপিচ করে ফোকলা তাতে হাসলো। নাহওয়ানও ভাইয়ের গোসল দেখছে। নিশাত গোসল করাতে করাতে আদর করে বলতে লাগলো, আমার ইনাম সোনা কই? আর আসবিন পাখি কই? ইনাম সোনা গোসল করে? ইনাম নিশাতের কথা শুনে হাসতে হাসতে পানিতে দাপাতে লাগলো। নাহওয়ান নিজেও খুশি মনে ছোট্ট ছোট্ট হাত দিয়ে ভাইয়ের শরীর দোলে দিতে লাগলো।
যেদিন মা ইনামকে গোসল করায় সে আগ্রহ নিয়ে তা দেখে, কি যে ভালো লাগে তার। নিশাত গামছা দিয়ে ইনামের পুরো শরীর মুছিয়ে দিল। বাচ্চাটা নানা রকম শব্দ করেছে। নিশাত নিজের বুকের সাথে মিশিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমার সোনা মানিক এখন খাবার খাবে? ইনাম লাফিয়ে উঠে হাসলো, যেন নিশাতের সব কথা সে ভালোভাবে বোঝে। খাবারের কথা বলাই সে বেশ খুশি। নিশাত ইনামের নাকে নাক ঘষে ফিটার মুখে দিল। নাহুয়ান মায়ের পাশে বসে বসে মায়ের খাওয়ানো দেখছে। নিশাত তা দেখে বলল, গোসল করে নাও, যাও। নাহুয়ান ঘাড় কাত করে বলল, আর একটু থাকি, মায়ের খাওয়া শেষ হলেই যাব। নিশাত আদেশ দিয়ে বলল, বেশি দুপুর করে গোসল করলে ঠান্ডা লাগবে, এখনই যাও। ভাইয়ের খাবার দেখলেই হবে, তোমার খিদে লাগেনি? নাহান মন খারাপ করে চলে যেতে নিলে নিশাত আটকে বলল, আচ্ছা বসো, ইনামকে খাওয়ানো শেষ করে গোসল করিয়ে দেবো নে। নাহানের চোখ চিকচিক করে উঠল। সে আবারও মায়ের পাশে বসে ভাইয়ের খাওয়া দেখে বসে গেল। যে বর্তমানে একবারে নিশাতের দিকে তাকাচ্ছে তো আরেকবার নাহানের দিকে চোখে রেখে চুকচুক করে ফিটার খেতে পারত। নাহান ইনামের গুলুমুলু পা দুটো ধরে নাড়াতে লাগলো। ইনাম খাওয়া রেখে বড় ভাইয়ের দিকে তাকালো, যেন বুঝিয়ে দিল, খাওয়ার সময় ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব। নিশুতি রাত। নিশা চেয়ারে বসে আশেপাশে প্রকৃতি দেখছে। চারিপাশে দেখতে দেখতে অতীতের স্মৃতি মন্থর করতে লাগলো। সেগুলো স্মৃতি না বলে কালো অধ্যায় বলাই শ্রেয়। এই তো লন্ডনে আসলো সেদিন। পরিবারকে সবাইকে নিয়ে লন্ডন পাড়ি দেওয়া সহজ ছিল না। আজারাক সাইফারের সমস্ত স্মৃতি ঝেড়ে মুছে পরিষ্কার করে তবেই এসেছে বাংলাদেশ থেকে সদূর লন্ডনে। সেখানে থাকলে প্রতিটা মুহূর্ত যেন হাতে নিয়ে বাঁচতে হতো। যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফারকে ছেড়ে দিয়েছিল, ঠিক কিন্তু তার স্পর্ধার জন্য সরকার মন্ত্রী তাকে কিংবা তার পরিবারে এবং সাহায্যকারীদের এত সহজে ছেড়ে দিত? লন্ডনে না আসলে এতদিন লাশ হয়ে যেতে হতো সবাইকে। পরিবারের সকলকে খুঁজে খুঁজে মেরে ফেলতো, সময় নিত না। বাংলাদেশের আইন তো দুর্বল। সেখানে কারোরই নিরাপত্তা বা বিচার কখনো হয় না। কারণ সেখানে দেশ পরিচালনার সিস্টেমগুলোই যে গণ্ডগোল, গোড়াতেই গলত। দেশ পরিচালনা করে অযোগ্য ব্যক্তিরা। কত মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগেছে, বিচার পাচ্ছে না, তার হিসাব করতে বসলে শেষ কবে যে ওঠা যাবে না। আহ, প্রাণের মাতৃভূমি। নিশাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে অতীতের পাতায় ডুবে গেল। সেদিন হাসপাতালে সাইফারকে দেখে নিজেকে ধরে রাখতে পারেনি নিশাত। লোকটার সারা শরীর নীল হয়েছিল, যখনগুলোতে রক্ত জমাট পেতে ছপছপ হয়ে গিয়েছিল। ঠোঁট কেটে রক্ত পড়ছিল, চোখ মুখ ফুলে চেহারা বিকৃত হয়ে অদ্ভুত দেখাচ্ছিল। হাসপাতালের বেডে মুমূর্ষু অবস্থায় শাহিত মারওয়ান আজাদকে দেখতে নিশাতের মারাত্মক বিভৎস লাগছিল। আশ্চর্য সুঠামদেহী এক পুরুষের এ কি হাল! নিশাতের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, যেন বুকে শক্ত কিছু চেপেছিল। আর গলার স্বর আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল মুহূর্তের মাঝে। ডক্টররা কোনো আশা দিতে পারেনি তাদেরকে। রিকভারি করতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। যেন অমানসিকভাবে সাইফারকে মারা হয়েছে। যে কেউ দেখলে বুঝবে, মেরে ফেলার উদ্দেশ্যই এই আঘাতগুলো তাকে করা হয়েছে। নিশাত সেদিন অনেক ভেবেছিল, কি দিয়ে মেরে এরকম জখম করে ফেলেছে। লোহা জাতীয় কিছু, রড টাইপ, নাকি বুটের জুতোর লাথি? এর থেকেও যখন কোনো অস্ত্র দিয়ে মারেনি তো। ইস, কতটা যন্ত্রণার আঘাত দিয়ে মেরেছিল ওই নীতিবান পুরুষটিকে। নিশাতের কি এর জন্য কষ্ট পাওয়া উচিত, নাকি পুরুষটির নীতি নৈতিকতার জন্য আনন্দ পাওয়া উচিত? নিজেকে কোনো রকমে দামিয়ে অজ্ঞান পুরুষটির শিউরে বসে মোলায়েমভাবে ডেকেছিল, নাহওয়ানের বাবা ঘুমোচ্ছেন? ওপাশ থেকে কোনো সাড়া আসেনি। নিশা দীর্ঘক্ষণ সেই নির্জীব জখম যুক্ত মুখটার দিকে চেয়ে আবারও ডেকেছিল, ফায়াজের বাবা। এবারও সাড়া আসেনি মোটেও। নিশাত হাল ছাড়েনি। নার্স এসে তাকে নিয়ে যেতে চাইলে নিশাত গেল না। ওই লোকটাকে ছাড়া সে কিছুতেই যাবে না। এত তাড়াতাড়ি তো আর তার থেকে মুক্তি নেই এই লোকের। কি আশ্চর্য! তাকে একলা রেখে একা একাই চলে যাবে, তা কি করে হয়? নিজেকে শক্ত রেখে কানলা যুক্ত হাতটি আস্তে করে ধরে বলল, এই ফায়াজের বাবা, উঠছেন না কেন? কাজ আপনার অপেক্ষায় আছে। উঠে একবার পান্ডা পটলের বাচ্চা কবুতরের ছাপলে ডাকুন। আপনাকে চুপচাপ একটুও ভালো লাগছে না। উপস্থিত সকলে একজন স্ত্রীর পাগলামো দেখছিল। এতক্ষণে রোগীর সাথে দেখার অনুমতি নেই, কিন্তু নিশাতকে নার্সরা কিছুতেই বের করতে পারেনি। এত বছরের অভিজ্ঞতায় তারা এসব দেখে অভ্যস্ত। তাই কারো মৃত্যুতেও এভাবে প্রভাব পড়ে না ডাক্তার, নার্স কিংবা কারোরই। কিন্তু নিশাতের এই হৃদয় নাড়া দেওয়া কথোপকথনে তাদের চোখ ছলছল করেছিল। নিজেদের শক্ত করে যখন আবার নিশাতকে ধরতে চাইল, নিশাত শান্ত গলায় কেমন করে যেন বলল, একটু কথা বলি ওনার সাথে। আপনারা বোধহয় আমাকে অর্ডিনারি ভাবছেন, আসলে আমি ওনার স্ত্রী। একটু ডিস্টার্ব করবো না তাকে, শুধু একটু কথা বলবো। আমি জানি উনি আমার কথা শুনছেন। এখন অভিনয় করে পড়ে আছে। উনি আবার অভিনয়ে অনেক ভালো, অভিনয় করলে ধরতেই পারবেন না বাস্তব নাকি অভিনয়। নিশাত একবার হাসতে একবার চুপ হয়ে যাচ্ছে। নার্সরা নিশাতের পাগলামি বুঝতে পারল। স্বামীর এহেন করুণ দশা দেখে একজন নারী পাগলামি। নিশাত স্বামীর কোকড়া কোকড়া চুলে ভাঁজে হাত ছুঁয়ে নিজে মনে বলতে লাগলো, এই ফাজের বাবা, একবার লিলিপুর ডাকুন না। আপনার মুখে কতদিন লিলিপুর ডাক শুনি না। আপনি উঠুন, আপনাকে উঠতেই হবে। এখনও আমাদের একসাথে অনেক দূর পথ চলা বাকি। এতটুকুতেই থেমে গেলে চলবে না। আমরা একসাথে নামাজ পড়ব।
আপনি মধুর সুরে কোরআন তেলাওয়াত করবেন, আমি মনোযোগ দিয়ে শুনব। আপনি দোয়ার জন্য হাত উঠাবেন, আমিও আপনার দেখাদেখি উঠব। ফারাজের বাবা, ফারাজের মা, আপনার একসাথে অজু করব। সুন্দর না? আপনি শুয়ে থাকলে কিভাবে হবে বলুন তো? দ্রুত উঠুন। সেদিন মারওয়ান আজাদ কোনো উত্তর দেয়নি, নিষ্ক্রিয় ও নির্জীব হয়ে পড়েছিল একইভাবে। নিশাত কথাগুলো বলতে বলতে যখন উত্তেজিত হয়ে যাচ্ছিল, তখন নার্সটা নাসির উদ্দিনকে ইনফর্ম করলো নিশাতকে নিয়ে যাওয়ার জন্য। তিনি এসে ভেজা চোখে মেয়েকে নিয়ে চলে যেতে চাইলেন, কিন্তু নিশাত কিছুতেই যেতে নারাজ। বাবার হাত ছাড়িয়ে নিয়ে অভিযোগের সুরে বলল, এই ফারাজের বাবা, দেখুন আমাকে কিভাবে টানা হিচড়া করছে। উঠে আপনার শ্বশুরকে কিছু বলুন তো। আমি কি আপনাকে জ্বালাচ্ছি? শান্ত ভদ্র হয়ে কথা বলছি, ভালো লাগে না আপনার শ্বশুরের? এর একটা হেস্তনেস্ত করুন তো। নাসির উদ্দিন মেয়ের উল্টাপাল্টা কথাই বুঝলে নিশাত তার সেন্সে নেই, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। শক্তি দিয়ে নিশাতকে টেনে উঠালো। নিশাত মারওয়ানের অচল হাতের মাঝে নিজের হাত ঢুকিয়ে আঁকড়ে ধরতে চাইল, কিন্তু সেই হাতের মালিকের একটু নড়চড় নেই। নিশাতকে আগলে রাখা মানুষটার হাতে শক্তি যে পুড়িয়েছে। নিশাতের চেতনা, ধ্যান, ধারণা কোনোটাই সে নেই। শক্তভাবে স্ত্রীকে আগলে রাখা পুরুষটি নিশ্চল হয়ে পড়ে আছে এইভাবে। নাসির উদ্দিন সেই হাত ছাড়িয়ে মেয়েটিকে টেনে নিয়ে আসতে লাগলেন। নিশাত নিশ্চুপ হয়ে নিজের হাতের দিকে তাকালো। এত সহজে লোকটা তাকে ছেড়ে দিল? তার হাতের মাঝে লুকিয়ে থাকা হাতটা এত দ্রুত খসে পড়ল, কিন্তু সে তো খুব শক্ত করে ধরেছিল। তাহলে ওই শক্তপোক্ত হাতটার অস্তিত্ব তার তাড়াতাড়ি নাই হয়ে গেল কেন? কখনো তো এমন হয়নি। পাখি কি তার পিঞ্জর ছেড়ে উড়েই গেল? পুরো নাম ইনাম আশরাফ ভুইয়া, মাহবুব আলম ডাকেন আশপিন বলে। মেয়ের আরফিন নাম অনুসারে রেখেছেন আশপিন। শ্বশুরে দেখা দেখি নিশাত আশপিন ডাকে। মাহবুব আলমের বড় আদরের ডাক আশপিন, তার আফরিনের অংশ আশপিন। বাবাদের কাছে মেয়েরা অসম্ভব আদরের রাজকন্যা হয়, মাহবুব আলমের কাছেও মানহাবেশ আদরের কলিজার টুকরো। ইনামের বয়স 11 মাস, পরিবারের ছোট সদস্য হয়, তার আদরে কমতি নেই কোনো। ইনামের সাথে সবচেয়ে বেশি সখ্যতা পরিবারের বড় সন্তান ফায়াজ নাহওয়ানের। ছোট ভাইকে এতটুকু বয়সে বেশ দেখে দেখে রাখে সে, চোখের আড়াল করতে চায় না মোটেও। 5 বছর বয়সেই বেশ দায়িত্বশীল, গাম্ভীর্যে পরিপূর্ণ নাহওয়ান, তাই বলে দুষ্টুমি করতে বাদ রাখে না। ছোট ভাইয়ের পেছনে লেগে থাকাই 5 বছর বয়সী ফায়াজ নাহওয়ানের প্রধান কাজ। এই যেমন এখন সে খুব দক্ষতার সহিত ইনামের হাতে কলম দিয়ে আঁকিঝুঁকিতে ব্যস্ত। ইনাম শুয়ে বড় ভাইয়ের আঁকা দেখছে আর নানা শব্দে করছে, বাবা, মাম্মা, দাদা, পুস, ও, এ। নাহুয়ানও কিছু আঁকায় ব্যস্ত ছিল। ইনামের মুখে এসব শব্দ শুনে বলল, বাবাকে ডাকছে, ভাইয়া ডাকো তো। ইনাম গোল গোল চোখে বড় ভাইকে দেখছে, যেন কথাটা বোঝাতে পেরেছে। পিচপিচ করে হেসে গড়াগড়ি খেলো। গড়াগড়ি করতে গিয়ে হাত ছুটে যাওয়ায় নাহুয়ানের আঁকা নষ্ট হয়ে গেল। নাহুয়ান তা দেখে শাসন করে বলল, আরে নষ্ট করে ফেলে দিলে তো, কত কষ্ট করে একটা বাড়ি এঁকেছি, পুরো নষ্ট করে দিলে। ইনাম ভাইয়ের ধমক শুনে তাকিয়ে মুখে আঙ্গুল দিয়ে শব্দ করতে লাগলো, যেন বুঝেছে ধমকে দিচ্ছে কেন। আমি তো একটু গড়াগড়িই খেয়েছি। নাহুয়ান কোমরের হাত থেকে ইনামকে শাসাতে চাইল। ইনাম ছলছল চোখে চেয়ে ঠোঁট উল্টে কেঁদে দিতেই নিশাত তাৎক্ষণিক এসে বলল, কি হলো, ভাই কাঁদছে কেন নাহুয়ান? নাহুয়ান মুখ নামিয়ে বলল, সরি মা, ভাইকে একটু বকা দিয়েছি। নিশাত তাড়াহুড়ো করে ইনামকে কোলে নিয়ে বলল, কেন? নাহুয়ান নিজের বই দেখিয়ে বলল, এটা দেখে একটা বাড়ি আঁকছিলাম ভাইয়ের হাতে, হুট করে নড়ে ওঠে, পুরো নষ্ট করে দিয়েছে, তাই বকেছি। ওদিকে ইনাম নিশাতের কোলে উঠে কাঁদতে কাঁদতে নাহুয়ানের দিকে ইশারা করে বোঝালো, ভাইয়া বকা দিয়েছে। নিশাত ইনামকে আদর করতে করতে চুমু খেলো, তারপর মিছে মিছে নাহুয়ানকে ধমক দিয়ে বলল, ও কি এসব বোঝে? সুন্দর করে বললেই হতো, ভাইকে আদর করে দাও। নাহুয়ান এগিয়ে এসে ইনামকে আদর করলো। ইনাম অভিমানে মুখ ঘুরিয়ে নিল, যেন বোঝাতে চাইল তোমার আদরের দরকার নেই। নিশাত ইনামকে নিয়ে বিছানায় বসলো, গালে গাল ঠেকিয়ে আদর করতে লাগলো। ইনামের গায়ের ঘ্রাণ নিল, বেবি লোশন আর পাউডারের ঘ্রাণ, যা একটু আগে নিশাত মাখিয়ে দিয়েছিল। ইনাম নিশাতের গালে কামড়ে গালা লাগিয়ে দিল। নিশাত তা বুঝে বলল, দুষ্টু পাখি, মামনিকে লালা লাগিয়ে দিয়েছেন। ইনাম পিচ করে হেসে আবারও গাল কামড়ে দিল। নাহুয়ান মায়ের পাশে বসে বসে মাকে আদর করে দেখছে। তার ছোট্ট মনটা হঠাৎ মায়ের আদর পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। এগিয়ে এসে মায়ের গা ঘেঁষে বসলো, কিন্তু নিশাতের সেদিকে একদমই খেয়াল নেই। সে ব্যস্ত ইনামকে নিয়ে। তা থেকে নাহুয়ানের মনটা খারাপ হলো একটু। সে বিছানা থেকে নেমে জানালার পাশে দাঁড়ালো। মন খারাপ হলে সে জানালার কাছে চলে যায়। নাহুয়ান প্রতিদিন নিয়ম করে জানালা দিয়ে এক দৃষ্টিতে রাস্তার দিকে চেয়ে থাকে। কখনো বাবা দাদার হাত ধরে রাস্তায় গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খোঁজে, যেন কারোর জন্য চাতক পাখি নাই, প্রতীক্ষায় রয়েছে। কিন্তু যার অপেক্ষায় প্রহর প্রতিনিয়ত সে গুনেছে, সেই বাবা নামক ছোট্ট ছায়াটির অস্তিত্ব কোথাও পাওয়া যায় না, হয়তো বা পাওয়া যাবেও না। কিন্তু ছোট্ট প্রাণটি কি অত কিছু বোঝে? তার ধ্যান জ্ঞান তো একমাত্র বাবাতেই সীমাবদ্ধ। আচ্ছা, সেই প্রতিবিক্ষিত ব্যক্তি কি জানে একটা ছোট্ট প্রাণ তার অপেক্ষায় বহুদিন ধরে অপেক্ষারত?
12 নর্থহোল্ড রোড, হ্যারোয়ে, নর্থ ওয়েস্ট লন্ডন, ইউনাইটেড কিংডম। একটি বিলাসবহুল ডিসচার্জ হাউসের লিভিং রুমে একটা ষাটোর্ধ্ব ব্যক্তি নিউজ পেপার পড়ছেন। যদিও তাকে ষাটোর্ধ্ব বলে মনে হয় না, এই বয়সে সে যথেষ্ট ফিট। তার নীল চোখজোড়াই পত্রিকায় ইংরেজি লেখাগুলোর উপরে নিবদ্ধ, সামনে গ্রিন টি রাখা। তাতে একটু পরপর চুমুক দিচ্ছেন। খানিক পর সেখানে তিরিং বিরিং করতে করতে উপস্থিত হলো একজন মেয়ে। লোকটার উদ্দেশ্য প্রশ্ন ছুড়ল, আর ইউ বিজি ফাদার ইন ল? লোকটা পত্রিকা থেকে মুখ তুলে মেয়েটির দিকে চাইল, যে বর্তমানে উঁচু হয়ে তার দিকে চেয়ে আছে। সে মুচকি এসে বলল, নো ইয়াং লেডি। পত্রিকা বন্ধ করে মেয়েটাকে পাশে বসার নির্দেশ দিলেন। আমি বাংলা জানি। মেয়েটি নড়ে চড়ে বসে বলল, আমি জানি তো। তাহলে ইংরেজিতে ফর্মালিটি করছো কেন? এমনি। তোমার উনি উঠেছেন? মেয়েটা মন খারাপ করে বলল, না। জানো কি হয়েছে ফাদার ইন ল? মেয়েটাও উৎসুক হয়ে জবাব দিল, কি হয়েছে? উঠতে বললাম, আমাকে বলে আরেকবার ডাকলে নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। সবসময় আমাকে বকে। ভেরি ব্যাড, হি ডিজার্ভ পানিশমেন্ট। তুমি বলো কি শাস্তি দেব? ওঠো ঘুম থেকে। এর একটা উচিত জবাব দিতে হবে। ভালোভাবে দেবে, ঠিক আছে? সিঁড়িতে নামতে নামতে পেছন থেকে একজনের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, হোয়াট আর ইউ টু হুইসপারিং ফর? আই এম শিওর ইউ আর কুকিং সামথিং অ্যাবাউট মি। মেয়েটি মুখ চুপসে রাখল। পেছন থেকে পুরুষটি এসে তার মাথায় ঘাটটা মেরে সামনে সোফায় আসন করে বসল। মেয়েটি নিজের শ্বশুরের দিকে চেয়ে বলল, ফাদার ইন ল কিছু বলো, আবারও মেরেছে। সামনের পুরুষটি ভেঙে বলল, ফাদার ইন ল কিছু বলো, ঢং দেখলে বাঁচি না, পাপা বলো। মেয়েটি ঠোঁট ফুলিয়ে শ্বশুরের দিকে চাইতেই তিনি বললেন, জি হ্যাঁ, তোমার স্পর্ধা তো আমার ডটার ইন লকে বকেছ। তোমরা দুজন কি শুরু করেছো? দ্যাট ডটার ইন ল ফাদার ইন ল, স্বাভাবিক হও তো দুজন। জফেজ আহমেদ এবার নড়ে চড়ে বসে শাসনে ভঙ্গিতে বললেন, তুমি কেন আমার বৌমাকে বকেছ? ওটা বৌমা না, বৌমা। তোমাকে বাংলা বলতে কে বলেছে? ইংরেজিতে বলো। মেয়েটি এবার শটান দাঁড়িয়ে বলল, তোমাকে এখানে আসতে কে বলেছে? শ্বশুর বৌমার কথার মাঝে তুমি নাক গলাচ্ছ কেন? বাবা তোমাকে শাসন করেছে, সেখানে তুমি আবার তার ভুল ধরছো। ইরা, ধমকাবেন না। তোমাকে আমি ভয় পাই? জিনান দাঁত কিরমির করতে করতে বলল, বেয়াদব মেয়ে, রাতের বেলা চুরি করেছে ড্যাডের জন্য বানানো ডোনাট খেয়ে ফেলো, সেটা এখন বলি? ইরা ছলছল চোখে চেয়ে বলল, বলি তো দিয়েছ, আর কি বলবে? জফেজ আহমেদ তন্দা খেয়ে বললেন, কি বলেছ? আমি তো এতদিন ভেবেছি ইঁদুরের কাজ। ইঁদুরের কাজই তো আমাদের ঘরে সবচেয়ে বড়সড় ইঁদুর। ইরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনন করে চলে গেল। জাফেজ আহমেদ ডাকতে চাইলেন। জিনান মানা করে বলল, ডেকো না তো ড্যাড, কিছুক্ষণ গালটাল ফুলে মৌনব্রতে বসবে। লাইক ইউর মম। হবে না? পুপের বৈশিষ্ট্য তো পাবেই, একমাত্র ভাইজি বলে কথা। তাদের কথার মাঝে ইরা আবার ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে বলল, তুমি সবসময় চাও পাপা আর আমার মধ্যে একটা দাঙ্গা বাজাতে। কোনোদিনও আমাদের মধ্যে ভালো সম্পর্ক দেখতে পারো না তুমি। তুমি একটা গিরগিটি পাছ লোক। জিনান চোখ শুরু করে দাঁড়িয়েই যেতেই ইরা দুকদম পিছিয়ে জাফেজ আহমেদের উদ্দেশ্যে বলল, দেখো পাপা, আমাকে এখন আবার মারবে। জিনান ডাকান্বিত গলায় বলল, এই পোল্ট্রিবাজ মেয়ে, তোমাকে আমি কখন মারি? ইরা গাল ফুলিয়ে বলল, মারো না, মাথায় ঠোসা দাও, কানে ধরো, ঘাড় ধরো, বলে চিমটি কাটো, এগুলো মারা না। জিনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ড্যাড, এই মেয়েকে এখান থেকে যেতে বলো। জাফেজ আহমেদ মুচকি এসে বললেন, না, যেতে বলবো না। আমার কাছে আসো তো বাটারফ্লাই। ইরা জাফেজ আহমেদের মুখে বাটারফ্লাই ডাকটা শুনে উঠতে গিয়ে বসে পড়ল। জাফেজ আহমেদ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ইরা তার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে জিনানকে মুখ ভাঙালো। জিনান এসব দেখে বলল, আরও মাথায় উঠাও, এই মেয়ে দুনিয়ার শিয়ানা, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিল। সে টোটালি বার্ন হয়ে। জোসেফ আহমেদ হেসে বলেন, বাদ দাও জিহান, হোয়াটসঅ্যাপল কবে যাচ্ছ? পরশু। পরস্পরের কথা বিনিময়ে সমাপ্তি ঘটল, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। জিনান আহমদ উর্ফে জিহাম অভ্রর পিতা জাসেফ আহমেদ, যিনি লন্ডনের একজন বাসিন্দা। জন্মসূত্রে তিনি মুসলমান হলেও পরবর্তীতে খ্রিস্টান ধর্ম অনুসরণ করা শুরু করেছিলেন। পরবর্তীতে জিনানের মা অবন্তী হাসানের সাথে পরিচয় হওয়ার পর নিজ উদ্যোগে বিয়ের প্রস্তাব দেন। অবন্তী হাসান পড়াশোনার উদ্দেশ্যে ইউকে এসেছিলেন। জফেজ আহমেদের সেই প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছিলেন। বিধর্মী কারোর সাথে বিয়ে ইসলাম ধর্মে জায়েজ নেই বলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। জাফেজ আহমেদ ভিন্ন কষ্ট পেয়েছিলেন। এরপর আবারও নিজ ধর্ম ইসলাম ফিরে পেতে তৎপর হয়ে ওঠেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করে তবে অবন্তী হাসানের সামনে দাঁড়ান। অবন্তী হাসান আর ফিরিয়ে দেননি। বাবা, মা ও একমাত্র ভাইয়ের সাথে আলাপ করে এই বিয়েতে রাজি হয়েছিলেন। অবন্তী হাসানের সাথে বিয়ের পর জফেজ আহমেদের পিতা মাতা মারাত্মক খুশি হয়েছিলেন। পুত্রকে ধর্মান্তরিত হতে দেখে যতটা না কষ্ট পেয়েছিলেন, আবার মুসলিম হওয়াতে এর থেকে দ্বিগুণ খুশি হয়েছিলেন। অবন্তী হাসানের এজন্য তারা বেশ আদর স্নেহ করতেন। অবন্তী হাসান মারা যাওয়ার পর জিনান বাংলাদেশে আসে। নানা নানির আবদারে
এখানে এই মায়ের পরিবারের সাথে থাকা শুরু করে 20 বছর বয়সী জিহাম আব্রু। পুত্রের সাথে জোসেফ আহমেদও এসেছিলেন, তবে তিনি বাংলাদেশে থাকেননি বেশি দিন। পুত্রকে জোর করেও করেননি তার সাথে লন্ডনে যাওয়ার জন্য। জিনাত বাংলাদেশে স্থায়ী হতে চেয়েছিল, তবে সাইফারকে সাহায্য করার জন্য নেওয়াজ সাবির মার্চেন্ট রোবানা আজমেরি এবং তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এছাড়া সরাসরি হুমকি-ধমকি তো ছিলই। নিজেদের জীবন নিয়ে তাদের পরোয়া না থাকলেও পরিবারের কথা চিন্তা করে সকলে লন্ডনে চলে আসার সিদ্ধান্ত নেয়। ইমতিয়াজ ভূঁইয়া, উর্মি ভূঁইয়া আর ওজান ভূঁইয়া বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন। তারা পুরো পরিবার সহ লন্ডনে চলে এসেছে। এখানে তাদের বাড়ি কেনা ছিল। এই যে 5 তলা বিশিষ্ট বাড়িটি রাস্তার পশ্চিমাংশে দাঁড়িয়ে আছে, তার পুরোটাই তাদের কেনা। ইমতিয়াজ ভূঁইয়া ব্যবসায়িক লেনদেনের জন্য আগে থেকেই লন্ডনে বাড়ি কিনে রেখেছিলেন। ওজান ভূঁইয়া চাননি এখানে থাকতে, কিন্তু ইমতিয়াজ ভূঁইয়ার জোরাজুরিতে পরে আর আপত্তি ওঠেনি। এই বাড়ির 4 তলায় ওজান ভূঁইয়ার পুরো পরিবার নিয়ে থাকেন, আর 5 তলায় ইমতিয়াজ ভূঁইয়া এবং তার পরিবার থাকেন। তাদের সামনের বাড়ি 3 তলা ও 4 তলায় যথাক্রমে নাসির উদ্দিন এবং মাহবুব আলমের পরিবার ভাড়া থাকেন। তাদেরকে নিজ বাড়িতে থাকার অফার করেছিলেন ইমতিয়াজ ভূঁইয়া, কিন্তু উভয়ে একযোগে না করে দিয়েছিলেন। ওজান ভূঁইয়া চেয়েছিলেন একটা নিরিবিলি পরিবেশে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে। সেদিন সাইফারের মুখে তাহমিদের পরিচয় শুনে ভীষণ শক পেয়েছিলেন তিনি। বড় ভাইয়ের দেওয়া এই প্রতারণা ও আঘাত তিনি কিছুতেই ভুলতে পারেননি। এতগুলো বছর যে সন্তানের জন্য হাহাকার, স্ত্রী কষ্ট দেখে চেয়েছিলেন, হুট করে সেদিন শোনেন যে সেই সন্তান বেঁচে আছে। তাহলে কেমন রিয়াকশন দেওয়া উচিত তিনি জানেন না। সম্পত্তির জন্য নিজের ভাইয়ের সঙ্গে এমন জঘন্য প্রতারণা কে করতে পারে? নিজ সন্তানকে চোখের সামনে থেকে হু হু করে কেঁদে উঠেছিলেন। সাইফার তখন তাহমিদকে জেল থেকে ছাড়িয়ে আনতে সাহায্য করেছিল। সেই দিন থেকে তার প্রতি কৃতজ্ঞতায় ওজান ভূঁইয়ার চোখ ভরে উঠেছিল। তাই সাইফারের বিপদে তার পরিবারকে সাথে নিয়েই দেশ ত্যাগ করেছিলেন তারা। তখন অবশ্য সাইফারের পরিবার আলাদা থাকে, কিন্তু লন্ডনে আসার পরে হিমশিম যেন খেতে না হয় তার জন্য ইমতিয়াজ ভূঁইয়া ও ওজান ভূঁইয়া তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করেছিলেন। কলিং বেলের আওয়াজ হতেই উর্মি ভূঁইয়া ডেকে বললেন, নাবা দেখো তো কে এসেছে। ইনাবা শুয়েছিল। মায়ের কথায় মাথায় ওড়না পেঁচিয়ে দরজা খুলে দিতে দৃশ্যমান হলো একজোড়া পুরুষালী পায়ে। ইনাবা মুখ তুলে সামনে চাইতে তাহমিদকে নজরে এলো। সে মুখ কঠোর করে ভেতরে চলে গেল। তাহমিদ ভেতরে এসে গলা খাকারি দিয়ে বলল, বাবা। উজান ভূঁইয়ার দিল ঠান্ডা হয়। এক ডাক শোনার জন্য কতগুলো বছর অপেক্ষা করেছে সে। তাহমিদ প্রথম তাদের মেনে নিতে পারছিল না। ছোটবেলার ট্রমা, যার সন্তান, এসব তার উপরে ভীষণ বাজে প্রভাব ফেলেছিল। তাই হুট করে আসল পিতামাতার সান্নিধ্য এলেও নিজেকে মানিয়ে নিতে পারেনি। পরে অবশ্য আস্তে ধীরে মানিয়ে নিয়েছে পরিবারের সাথে। ওজান ভূঁইয়া ছেলের দিকে চেয়ে বলল, বলো বাবা। মা বলল সুপার মার্কেটে যেতে হবে নাকি? ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছি। উর্মি এখন যাই, রাতে আসবো। আচ্ছা আসো, কিন্তু এখন কিছু খেয়ে তারপর যাবে। এখন সময় নেই রে, আরেকদিন। কোনো কথা শুনছি না, বসো তো তুমি। না বা টেবিলে নাস্তা দাও তো। ইনামা জানালো সে ব্যস্ত, এখন পারবে না। উর্মি ভূঁইয়া নিচেই উঠে নাস্তা দিলেন। উজান ভূঁইয়া তো তাহমিদ স্যান্ডউইচে কামড় দিল। উর্মি ভূঁইয়া চা নিয়ে এলেন। ইমতিয়াজ ভূঁইয়া চায়ের কাপে চুমুক দিয়ে আবারও আলোচনা শুরু করলেন। একটু পর ইনামা তৈরি হয়ে বাইরে যেতে নিলে উর্মি বললেন, কোথায় যাচ্ছ? ইনামা মায়ের দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আরশানকে দেখতে। উর্মি ভূঁইয়া ডেকে বলেন, শোনো, তাহমিদকে নিয়ে যাও, ও কয়েকদিন ধরে দেখতে চেয়েছিল। ইনামা বিরক্তি হয়ে বলল, তোমরা নিয়ে যাও। আর এমনিতেও সে ছোট বাচ্চা পছন্দ করে না। দেখা যাবে ইনাবাকে কোলে দিতে আছাড় দিয়ে দিল তখন। উর্মি ভূঁইয়া চোখে কঠিন করে বলল, নাপা। ইনাবা আর কিছু বলল না। মায়ের কঠিন দৃষ্টি বলে দিচ্ছে আরেকটা কথা বললে তার খবর আছে। উজান ভূঁইয়া বললেন, থাক না, আমরা না হয় পরে দেখে আসবো। ও এখন যাক। তা আমি তো সায় জানিয়ে বলল, আমি পরে দেখে আসবো, এখন প্রয়োজন নেই আন্টি, তুমি যাও। ইনাবা তাতে দাঁত চেপে বলল, আপনি আমাকে তুমি বলেন কেন? আপনি বলতে পারেন না? তুমি বলে কেমন ম্যানার্স? অবশ্য আপনার মধ্যে ম্যানার্স আছে বলে তো মনে হয় না। উর্মি উঠে এসে মেয়ের গালে সজোরে একটা চর দিলেন। আরেকটা চর দিতে উদ্যত হতে তাহমিদা এসে থামিয়ে দিল। ইনাবা ছলছল চোখে মায়ের দিকে চেয়ে আছে। উজান ভূঁইয়া বললেন, এত বড় মেয়ের গায়ে হাত দিলেই? উর্মি কঠিন চোখে ইনাবার দিকে চেয়ে বলল, বেয়াদব কোথাকার, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেনি। ও তোমাকে আপনি বলবে কেন? তাহমিদ তোমার ছোট, ও তোমার কত বড় ধারণা আছে? বেশি আদরে একদম মাথায় উঠে নাচছ। ইনাবা চিত্তে খেয়ে বলল, হ্যাঁ, এখন এই লোককে সবাই কোলে করে রাখো, আমার কোনো কথার গুরুত্ব তোমাদের কাছে নেই বলে কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে গেল। তাহমি তো পিছু পিছু বেরিয়ে এলো। উর্মি ভূঁইয়া ধপ করে চেয়ারে বসলেন। ইমতিয়াজ ভূঁইয়া বললেন, থাক, রাগারাগি করো না তো, প্রেশার বেড়ে যাবে। ইনাবা চোখ মুছে গেট দিয়ে বেরোতে নিতেই তাহমিদ ডেকে উঠল। ইনাবা শক্ত গলায় বলল, আপনি আমার পিছু পিছু আসছেন কেন? মায়ের খাইয়ে শান্তি হয়নি? তাহমিদ এগিয়ে এসে বলল, সরি, আমার জন্য তোমাকে আপনাকে কথা শুনতে হলো। আপনি কি এখনো আমার উপরে আগের কাহিনীর জন্য রেগে আছেন? না। তাহলে?
আমি রেগে আছি আপনার সঙ্গে, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে সেজন্য। তা আমি তো একটু ধাক্কা খেলো জানো। ঠোঁটে জোর করে হাসি ফুটিয়ে বলল, আপনি না চাইলে হবে না বিয়ে। আমার চাওয়া বা না চাওয়া এখানে কিচ্ছু আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আচ্ছা, আমি না হয় মানা করে দেব। সত্যি? তাহমিদ আশ্বস্ত করলো ইনাবাকে। ইনাবা খুশি হয়ে বলল, ধন্যবাদ। একটা প্রশ্ন করতে পারি? জি করুন। আপনার কোনো পছন্দ আছে? আপাতত নেই। আচ্ছা, আমি তাহলে যাই। আহসানকে দেখতে যাবেন না? তাহমিদ একটু হেসে বলল, অন্য একদিন, আপনি যান। ইনাবার কথা না বাড়িয়ে চলে গেল। তাহমিদ সেই গমন পথে চেয়ে রইল। ঠোঁটে ঝুলেছে তাচ্ছিলের হাসি, হয়তোবা নিজের অতীত ভেবেই সেই তাচ্ছিল্যতা। তোমরা এখানে? ইহাব মাথা ঘুরিয়ে দেখল ইনাবা দাঁড়িয়ে। মানহা ছেলেকে বুকের কাছে আগলে বসে আছে। এবার 1 সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিল সে। ডাক্তার দেখিয়ে সবাই ফিরেছে। ছেলের চিন্তায় অস্থির অস্বস্তি লাগছিল। শ্বাসকষ্ট ও তলপেটের ব্যথার কারণে মাসে একবার ডাক্তারের শরণাপন্ন হতে হয় মানহাকে। ইনাম হওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের মাঝে মাঝে তলপেটে ব্যথা করে তার। এই জন্য ডাক্তারের পরামর্শ নিতে হয় তাকে। ডাক্তার বলেছে সবকিছু মেনটেন করে চলতে পারলে কয়েকদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। মানহা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন চলে। ইনাম মায়ের কোলে একদম মিশে গিয়েছে। মায়ের মুখে হাত দিয়ে গালে গাল লাগিয়ে লালা লাগিয়ে দিল। তারপর বাবার দিকে হাত বাড়িয়ে দিতে দিতে বলতে লাগলো, বাপ 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 বা। ইহাব ছেলেকে কোলে নিতেই সে শান্ত হয়ে বাবার কোলে পড়ে রইল। ইহাব নিজের অংশকে চটকে চটকে আদর করল। গালে গাল লাগিয়ে নাকে নাক ঘেঁষল। ইনাম বাবার আদরে পিচ পিচ করে হাসলো। ইহাব ছেলেকে হাতের তালুতে নিয়ে পেটে নাক চেপে আদর করতে লাগলো। ইনাবা ভাইয়ের পাশে বসলো। ইনামকে দেখে হাত বাড়িয়ে দিতেই ইনাম ফোকলা দাঁতে হাসলো। ইনাবা ভাস্তাকে জোর করে নিল। ইনাম কতক্ষণ মোষ্টামুষ্টি করে ফুপির ঘাড়ে মাথা রেখে ফেলে রাখলো। নাহুয়ান 1 গ্লাস পানি এনে মানহাকে দিল। মানহা হেসে পানি নিয়ে বলল, আমার আব্বাটা ফুপির জন্য পানি এনেছে। নাহুয়ান মুখ টিপে হাসলো। ইয়া বলল, এই রসগোল্লা, আমার পানি কই? নাহুয়ান বলল, জগে। ইয়া পায়ের উপরে পা উঠে আদেশ করা ভঙ্গিতে বলল, নিয়ে আসো চাও। নাহুয়ান পানি এনে দিতেই ইয়া খপ করে তাকে ধরে বলল, পালাচ্ছিলে কই সুমন্দির বেটা? নাহুয়ান ইনোসেন্ট হেসে বলল, কোথাও না। ইহাব নাহুয়ানকে 2 টাকার মধ্যে আটকে পানি খেয়ে গ্লাসটা সামনে টেবিলে রাখলো। তারপর বলল, দাঁড়াও কয়টা চুমু খাই। নাহুয়ান আতঙ্কিত গলায় ইনামকে দেখিয়ে বলল, ভাইকে খাও, আমি না। কি তুই না? দেখি মুখ থেকে হাত ছড়া। বিসমিল্লা বলে চুম্বন শুরু করি। নাহুয়ান ইহাবের কাছ থেকে প্রাণপণে ছাড়া পেতে চাইল। মানহার দিকে চেয়ে ছলছল চোখে বলল, ফুপ্পি চুমু পুপ্পা খালি চুমাই। ইহাব নাহুয়ানের মাথার চুল এলোমেলো করতে করতে বলল, আমার নাম চুমু পুপ্পা। এখন তোকে দেব উম্মা উম্মা। মানহা বলল, তোমার কি খেয়ে দেয়ে কাজ নেই? আছে তো সেটা করুন, বাচ্চাটাকে জ্বালাচ্ছেন কেন? সেটাই তো করছি, তোমার লাগবে নাকি? মানহা ইয়াবের সাথে আর একটা কথাও বলল না। এমন বদমাইশ লোক সে জীবনেও দেখেনি। ইয়াবা এখানেও নেই। সে ভাইস্তাকে কোলে নিয়ে নিষাদের সাথে দেখা করতে গিয়েছে। ইয়াব বিসমিল্লা বলতেই নাহুয়ান চেঁচিয়ে বলল, ওরে বাবা।